গল্পটি পড়ে শোনানোর অনুরোধ রইল। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি সৈকত। আমি ভূত এফএম এর একজন রেগুলার শ্রোতা। 2016 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছি। রেডিওতে গিয়ে গল্প শেয়ার করার খুব ইচ্ছে আমার, কিন্তু কিছু অনিবার্য কারণে আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। তাই আজ ইমেইলের মাধ্যমেই আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিকাতর ঘটনা শেয়ার করতে চাচ্ছি। আমার হোম টাউন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা নামের একটি গ্রামে উন্নত পড়াশোনার জন্য এসএসসি পাশ করার পর বগুড়া শহরের একটি স্বনামধন্য কলেজে ভর্তি হই এবং ব্যক্তি মালিকানাধীন একটি হোস্টেলে থাকি। রোজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে হোস্টেলের পাশের ফাঁকা জমিতে ক্রিকেট খেলি। জমিটির পাশেই ইটের প্রাচীরে ঘেরা একটি পরিত্যক্ত কবরস্থান অবস্থিত। কবরস্থানটি পরিত্যক্ত হওয়ায় এর পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো। দেখলেই গা শিউরে ওঠে। একদিন হলো কি, ক্রিকেট খেলার সময় বলটি ওই কবরস্থানের ভেতরে চলে গেল। আমরা সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরও বলটি পাই না। যখন সবাই চলে আসছিলাম, হঠাৎ আমি বলটি একটি আধা ভাঙা কবরের উপরে দেখতে পাই। আমি 7-5 না ভেবে সুবিধা মতো কবরের একটু কাছে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি। এমন সময় কবরের নড়বড়ে বাঁশ ভেঙে আমি কবরের মধ্যে পড়ে যাই। সব বন্ধুরা মিলে আমাকে ধরে ওপরে তুলে আনে। তখন প্রায় মাগরিবের আজান দেয়া শুরু হয়ে গেছে। আমি একটু ভয় পাই, তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করি। হোস্টেলে এসে নিত্যদিনের মতো কাজকর্ম, পড়াশোনা শুরু করি, ডিনার করি, আড্ডা দেই, ফেসবুকিং করি, ইত্যাদি ইত্যাদি। রাত প্রায় 1টা বেজে যায় এবং এরপর আমি ঘুমিয়ে পড়ি। এর মধ্যে সন্ধ্যার ঘটনাটি আমার একবারও মনে হয়নি। হঠাৎ কুকুর ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল অনেকগুলো কুকুর সেখানে আর্তনাদ করছে। শব্দটা এতই প্রখর ছিল যে মনে হচ্ছিল আমার জানালার পাশে আমাকে উদ্দেশ্য করে এই কুকুরগুলো কাঁদছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি কুকুর তাড়ানোর জন্য জানালা খুলতেই সব শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর সেখানে কোনো কুকুরই দেখতে পাই না। আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু জায়গাটি ছিল একদম ফাঁকা। আমি খুব ভয় পাই এবং জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পরে আবারও কুকুরের শব্দ আসতে থাকে। এইবার মনে হচ্ছিল কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে এবং রুমের দেয়ালে আঘাত করছে। আমি অতিরিক্ত ভয় পাই। একটু সাহস করে আল্লাহর নাম নিয়ে জানালা খোলার পর আমি দেখতে পাই 4টি আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের বন্ধুদের ডাক দেই। আমাকে শান্ত করতে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তারা বলে ওরা হয়তো এমন প্রখর শব্দ শুনতে পায়নি, কিন্তু আমি জোর গলায় বলতে পারি ওইটা স্বপ্ন ছিল না। ধরলাম ওইটা আমার স্বপ্ন বা হ্যালুসিনেশন। কিন্তু এর পরবর্তী সময়ে যা ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন? এক রাতে যা ঘটল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই রাতে ঠান্ডা কিছুর স্পর্শে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি অনেক মোটা আর বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে। আমি ভয়ে শিউরে উঠি এবং সাপটি আমাকে ক্রস করা মাত্রই আমি দৌড়ে পালিয়ে যাই। পরে মেসের সবাই মিলে অনেক খোঁজার পরেও সাপটির কোনো খোঁজই পাওয়া যায়নি। প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি এবং সবসময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে। মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। একদিন রাত প্রায় 10টার মতো বাজে। আমার বন্ধু দাদুর শেষকৃত্য অর্থাৎ জানাজা শেষ করে হোস্টেলে ফিরছিলাম। পথিমধ্যে সেই কবরের স্থানটি চোখে পড়ে। জ্যোৎস্নার আলোয় কবরস্থানটির দিকে চোখ পড়তে আমি লক্ষ্য করি 4টি সাদা কাপড় পরিহিত মানুষ গোল হয়ে বসে কিছু একটা করছে। আমি আগ্রহবশত দেখার চেষ্টা করি। আমি যা দেখি
লোক চারটি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং হঠাৎ একটি লোক বাসটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। হঠাৎ একটি লোক লাশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। আমি লক্ষ্য করি মাথাটি আমার ছিল। আমি এই দৃশ্য সহ্য করতে পারিনি এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। হোস্টেলে ছেলেরা আমাকে সেই রাতে উদ্ধার করে। এরপর আমি একজন হুজুরের শরণাপন্ন হই। তিনি বলেন কবরস্থানে থাকা 4টি জিনের আসর পড়েছে আমার ওপরে। উনি আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেন আর সাথে কিছু তাবিজ দেন। এতেও কাজ হয়নি। এতদিন, এই তো দিন 15 আগে একটা ঘটনার কথা। রুমের লাইট অফ করে শুয়েছিলাম মাত্র, তখন হঠাৎ শুনতে পেলাম জানলার ওপাশ থেকে ফিসফিসানি সুরে কেউ আমার নাম ধরে ডাকছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে জানালা খুলে দেখি একটা কুৎসিত কালো রক্তমাখা 4 মুখলায় জন্তু, যা দেখে আমার পিলে চমকে যায়। মাঝে মাঝে গভীর রাতে অদ্ভুত বাঁশির সুর শুনতে পাই, যা আমি ছাড়া কেউ শুনতে পায় না। এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে। এর থেকে আমি যে কবে পরিত্রাণ পাব তা আল্লাহই ভালো জানেন। সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই। ধন্যবাদ আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আপনাদের সৈকত, বগুড়া, বৃন্দাবন পাড়া। এরপরে তিনি তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সৈকত, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে, তারাও যদি কোনোদিন ফিল করি যে আমরা রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমাদের, আর আমরা দেখলাম যে আমাদের বুকের ওপর একটা সাপ, বা এই যে সমস্ত এক্সপিরিয়েন্স তারা দেখেছে, তিনি করেছেন, বা যেগুলো জিনিস তিনি দেখেছেন, সেগুলো যদি আমরা কখনো দেখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা প্রত্যেকে যে কেউ যত সাহসী হই না কেন ভয় পাবো, এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেবেন। এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনাবো। বাবু ভাই, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন, এবং আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, আর স্টুডিওতে আসতেই চাই, আর যতদিন ভূতের মাঝে আসবোই ইনশাআল্লাহ, এই আর কি। তো এই যে কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে, অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে। ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা, সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায়, সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মফস্বল শহর টাইপের। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা। এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখান তো আরো 2-1 মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8টা-9টা বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? বলতেছে এটা গ্রামের জায়গা, অ্যান্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না,
এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের উপর, বসে চিন্তা করে যে এখন কি করব। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙালা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে আচ্ছা। গাছের ইসে, দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যে ওখানে কি দাঁড়ায় আছে, ওটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা, আচ্ছা। টাঙা গাড়ি। ইটস লাইক ও যেটা বলছে, এটা মানে পুরা ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন, হয়তো একজন ঘোড়া, দুইজন একটা বসতে ঘোড়া, পারে, হ্যাঁ, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে। কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা। ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নেই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভে ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দর, ও মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই। এই পাওয়া গেছে, হ্যাঁ। বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চেয়ে বেড়ার তুমি চলে যাই। তো বসে ওর যে ইটা ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে। এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সে জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, এই মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটাকে। তো লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর ইসে মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন একটা ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুরের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে। এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে।
তো দেখে যে টাঙ্গাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রাখো চুড়েল হ্যাঁ, হুম। বসে থাকা চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ চুড়েল সম্বন্ধে আমি অনেকেই হয়তো শুনছে, চুড়িয়াল বাট ইজ চুড়েল। চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। মানে অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম and ওর কাছ থেকে আরো কিছু শোনা যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, কাইন্ড অফ লাইক দ্যাট, এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বললো ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা। এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সে বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী। এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। আরে এবং মানে ও বলার মতো না, ইন 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 দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর ওই যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাব নিচে। বাট তখন সে মনে মানে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে। হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ। একদম। মানে আমার আমার এটা চিন্তা করে সে ওই মানে ওই পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি। সে চিন্তা করতেছে যে এখান থেকে আমি বেরিয়ে যাই কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে না ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে 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 অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসতেছে মাটির খুব কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুঁশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতেছে কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে ওকে। বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম এরকম সিচুয়েশন, কিছু কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, এটা তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছাই দিব। পৌঁছায় তার ব্যবস্থা করবো। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যেই কলেজে বা ইউনিভার্সিটি আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে। এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়। এবং ও ওখানে পরে ছিল বহুত দিনে, ওখানে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে অনেক। এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, যে ওখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেকেই অনেক দেখে, বেশি অনেকেই ওইখানে। দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো যখন দেশ ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা।
উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে। মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে। এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো। তো আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু অনেক আগের পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি Right. যেটাকে বলেন। এটাই রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সোহাগ, জি রাজশাহী থেকে, এখন মিরপুর একে থাকি আমি। জি ধন্যবাদ লিসনার্স। আমি যে ঘটনাটা বলবো তার আগে একটু শুধুমাত্র কিছু কথা বলে নিতে চাই। রাসেল ভাই, আপনাদের যে অনেকদিন আগে একটা এপিসোড হয়েছিল, এই এপিসোডটাতে আপনার একটা এপিসোডে প্রচার করেছিলেন যে কোনো একটা ছেলে 2008 সালে 25 ডিসেম্বর রাত্রে সে দুটা কয়েন নিয়ে উধাও হয়ে যায়। কয়েনগুলো জি। অনেক পুরনো ছিল। আবার একই দিনে 25শে ডিসেম্বর রাত্রে 2009 সালে ও সে আবার তার ঠিক ওই জায়গায় ওই ফেরত আসেন। ফেরত আসে। এই বিষয়টা হচ্ছে কি যে উধাও হয়ে গেল, আবার ফেরত আসলো। এই একটা বছরে তার বাবা মা অনেক পেপার পত্রিকা বা অনেক খোঁজাখুঁজি করেছে। জাস্ট এটা ছিল একটা ঘটনা, এটা তখনকার সময় একটা ঘটনা ছিল, এটা আমরা রেডিও ফুর্তিতে শুনেছি। বাট আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সিলেটের। লাস্ট ফ্রাইডেতে আমি হচ্ছে যে সিলেটে গিয়েছিলাম কোনো একটা কাজে, অফিসিয়াল কাজে। দেন আমি খুব পাশাপাশি হচ্ছে চা বাগান থাকার কারণে আমি ওখানে চলে যাই চা বাগান দেখার জন্য। দেন আমি যখন চা বাগানে যে পৌঁছাই তখন ওখানে যে কেয়ারটেকার থাকে, কেয়ারটেকারকে সাথে নিয়ে আমি চা বাগানের মধ্যে ঢুকি। সরি। জি যখন চা বাগানে ঘুরতে ঘুরতে ওই টিলাগুলোর উপরে যখন উঠি, তখন ওই কেয়ারটেকারকে আমি একটা সময় যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল, আপনারা যে এই চা বাগানে ঘুরেন, তো কখনো কি এরকম ভৌতিক কোনো জিনিস আপনাদের সামনে আসে কিনা? তখন তিনি বলছিলেন যে হ্যাঁ, এরকম হয়, এরকমই একটা ঘটনা, তাহলে আপনাকে আমি শোনাই। তো উনি আমাকে বলছিল এই ঘটনাটা হচ্ছে 1991 সালের একটা ঘটনা। আমরা এই জিনিসটা জানি যে চা বাগানে যারা চা তুলেন, যারা এরা কিন্তু অনেক হচ্ছে কি যে মানে নিচু শ্রেণীর, বলতে কি যে সনাতন ধর্মাবলম্বী এরকম ধর্মের হয়ে থাকেন। তো এদের মধ্যে একজন লোক ছিলেন, উনি হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী। ওনার নাম ছিল হচ্ছে সুরুজ আলী। উনার ফ্যামিলিতে ছিল হচ্ছে মানে যারা কাজ করেন তারা অত্যন্ত মানে খুব গরিব হয়ে দরিদ্র, থাকেন, দরিদ্র। সেটাই, সেই দরিদ্র হয়ে হ্যাঁ, থাকেন। জি। দরিদ্র ঘরের লোক ছিলেন। জি। তো ওই সুরুজ আলীর এক ছেলে এক মেয়ে। তো মেয়ে 12-14 বছর বয়সী একটা মেয়ে, আর সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে। তো সুরুজ আলী এবং তার স্ত্রী দুইজন একসাথে হচ্ছে কি যে ইয়েতে চলে যায়, চা তুলতে চলে যায়। প্রত্যেক দিনই 2 শিফটে চা তুলেন, সকাল 6টা থেকে অলমোস্ট 12টা পর্যন্ত। আবার এদিকে দুপুরের খাবারের পরে মোটামুটি 2টা থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদি শীতের দিন হয় তাহলে আরো আগে চলে আসেন। তো এইভাবে চা তুলেন। তো যাচ্ছিল দিন, এভাবেই যাচ্ছিল। তো সুরুজ আলীর সাথে সুরুজ আলীর স্ত্রীও যখন চলে যায়, মাঝে মাঝে সুরুজ আলীর যে মেয়ে উনিও চলে যান চা তুলতে। এটা তাদের একটা সংস্কৃতি বলা চলে যে বংশ পরম্পরায় চা তুলতেই হয়। তো উনিও চলে যান। এরকম যখন চা তুলতে চলে যান, একদিনকে বাসায় সুরুজ আলীর মেয়ে আর সুরুজ আলীর ছেলে একাই ছিলেন। তো প্রায়ই দেখা যেত যে ওদের বাড়ির দরজায় নক হচ্ছে, অ্যাজ লাইক টিক টিক করে নক করছে, করার পরে বলছে সুরুজ মিয়া চলো যাই, চা তুলতে যাই। তো এইরকম বলে কি যে ওই সুরুজ আলীর মেয়ে তখন দরজা খুলে বলে যে বাবা তো চলে গেছে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না। আচ্ছা এরকম 2-3 দিন যখন হওয়ার পরে তখন ওই মেয়েটা ওনার মাকে বলছে, আম্মা দেখো যে প্রত্যেক দিনই তোমরা চলে যাওয়ার পরে এরকম ডাক দেয়, আর হচ্ছে কি যে কাউকে দেখতে পায় না। তো ওনার মা বলে কি যে এটা কোনো কিছু না, হয়তো বা কেউ মানে একটু মস্করা করে এই জিনিসটা করছে। দেন একদিন কি হয়েছে যে সুরুজ আলী এবং সুরুজ আলীর স্ত্রী চা তুলতে চলে গেছে, অ্যাজ লাইক 1:45 দিকে দুপুরবেলা, একেবারে সানি রে,
দুপুরবেলা 1:45টার দিকে সুরজালির মেয়ে উনিও চলে গেছে চা তুলতে যাওয়ার সময় তখন বলছে কি যে উনি যখন আস্তে আস্তে চা তুলতে, আমরা তো জানি চায়ের চা বাগানটা টিলার মধ্যে হয়, আস্তে আস্তে উপরে উঠে যায়। তো সুরজালির মেয়ে চা তুলতে তুলতে একটা সময় মাঝামাঝি টিলাতে যখন গেছে, তখন তিনি দেখছে কি যে ওনার সাথে আরো অনেকেই চা তুলছে, অনেকজন চা তুলছে, একসাথে চা তুলছে। দেন মনোযোগ সহকারে সে চা তুলতে তুলতে একটা সময় সে টপ অফ দ্য হিল, একেবারে মানে ওই টিলাটার একেবারে উপরে উঠে যায়, চূড়ায় উঠে যায়। উঠে যাওয়ার পরে ওর গোটা শরীরে একটা ফ্লো, একটা গরম উইন্ড, একটা ফ্লো জোরে এসে ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ সব বন্ধ হয়ে যায়, চোখ জ্বলা শুরু করে। যখন তোর চোখ বন্ধ হয়ে যায়, তখন সে হালকা করে তাকায়, দেখে যে তার সাথে যারা ছিলেন, চা বাগানে যতগুলো লোক ছিল চা তুলছিল, তারা একজনও নাই। তারপর তার চোখটা আবার বন্ধ হয়ে যায়, মানে খুব বেশি জ্বলছিল। তখন সে চোখটা খোলার পরে খুব কষ্ট করে যখন চোখটা খুলেন, তখন দেখেন কি তার সামনে একটা শেপ দাঁড়িয়ে আছে, খুব কালো, কুচকুচা কালো একটা শেপ। সেই শেপটা এমন একটা শেপ যেটা একটা কাঠের উপরে একটা মানুষের ছায়া দিয়ে কাঠটাকে যদি কাটা হয়, একটা মানুষের ছায়া দিয়ে যদি কাঠটাকে কাটা হয়, তাহলে ওই যে শেপটা, কিন্তু মুখ বা চেহারা অ্যাজ লাইক এস ফেস কোনো কিছুই নাই, একটা প্লেন ফেস, কাট আউটের মতো। হ্যাঁ, কার্টুনের মতো। তার মধ্যে কোনো চোখ নাই, নাক নাই, মুখ নাই, নাথিং ইজ দেন। কিন্তু ওখানে একটা বিষয় ওই মেয়েটা মানে লক্ষ্য করছিল এইভাবে যে তার সে কুচকুচা অবয়বের মধ্যে অনেক লোম ছিল, যে লোমগুলা খাড়া খাড়া ছিল, কালো লোম ছিল, কিন্তু ওই লোমগুলানের মাথায় একটা করে চা পাতা ছিল, মানে চায়ের কচি পাতা যেটাকে বলে, কুশি পাতা, সেই পাতা একটা করে চা পাতা ছিল। এটা দেখার পরে সে মেয়েটা খুব জোরে চিৎকার করে বসে। চিৎকার করার পরে সেই সময়টা ছিল অলমোস্ট, সে বাড়াইছিল কয়টা, 1:45টার দিকে, কিন্তু ওই মেয়েটা পৌঁছাইছে যখন চিৎকার করছে ঠিক মাগরিবের 10 মিনিট কি 15 মিনিট আগে। এমন একটা সময়, মানে চা তুলতে তুলতে ওকে এমন একটা সময়ে নিয়ে যাওয়া হয়েছে যে মাগরিবের ঠিক আগ মুহূর্তে চলে গেছে। এখন যখন চিৎকার করেছে, তখন ওই হিলের নিচে যারা থাকেন, কেয়ারটেকাররা যারা ছিলেন, তখন এই চিৎকারটা শুনতে পায়। এদিকে লং টাইম হয়ে গেছে, সুরুজালির বাড়িতেও খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে আমার মেয়ে কই। এদিকে যখন চিৎকার শুরু হয়েছে, খুঁজতে অলমোস্ট 9টা বেজে গেছে, 9টা পৌনে 10টা বেজে গেছে, 9:30 পৌনে 10টা এরকম বেজে গেছে। দেন ওই কেয়ারটেকাররা সুরুজালির মেয়েকে পায়। মেয়েকে পাওয়ার পরে যখন মেয়ে সেন্সলেস অবস্থায় পায়, মেয়েকে তুলে নিয়ে আসার পরে, মেয়েকে যখন বাসায় নিয়ে আসে, যখন মেয়ের সেন্সটা ফিরে আসে, তখন সে অনেক মানে ভীত থাকে, ভয় পায় যে আমি উনি যেদিকেই তাকাচ্ছিল ওই ফেসটাই শুধু দেখতে পাচ্ছিলেন। তার মা কি, তার বাবা কি, কিচ্ছু না, শুধু ওই ফেসটা দেখতে পাচ্ছে। এটার পরে তার মানে একটু অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, সুরজালি একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তখন বলে কি যে আপনার মেয়ে অলমোস্ট দুপুর বেলায় বের হয়েছিল। আর এটা তো আমরা জানি যে দেখা যায় কি যে এমনও অনেক কিছু জায়গা আছে দিনের বেলায়, এমন কিছু কিছু সময় আছে দিনের যে সময়গুলোতে দেখা যায় যে ওরাও একটা জাতি, ওরা অশরীরী বলেন বা যে জিন বলেন, যেটা বলেন না কেন, ওরা হাঁটাচলা করে, বা এই জায়গাতে তাদের একটু ডিস্টার্ব হয়েছে, এই জন্য তাকে এই জিনিসটা দেখানো হয়েছে। সো এখন কি হলো, হুজুর তাকে বলল কি যে আমার একটা তাবিজ দিয়ে দিচ্ছে, এই তাবিজটা আপনি রাখেন। তাবিজ দিয়ে দিয়েছে, সব কিছু ঠিক। মাঝখানে 4টা বছর কেটে গেছে, কিচ্ছু হয়নি, সব নর্মাল। সবাই বলে কি যে সুরুজালির মেয়ে একেবারে ফ্রেশ, ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে গেছে। এরপরে একদিন হঠাৎ করে দেখে কি সুরুজালির মেয়ে, তার হাতে ওই তাবিজটা নাই। তাবিজটা কোথায় ছিঁড়ে পড়ে গেছে সুরুজালির মেয়ের মানে খেয়াল নাই। সুরুজালির মেয়ে বলছে যে আম্মু দেখো, আমার হাতে কিন্তু ওই তাবিজটা নাই। আর মা বলছে 4টা বছর কেটে গেছে, এটা অ্যাজ ইউজুয়াল, কোনো কিছুই না, এটা আর কিছুই হবে না। তখন এইভাবে চলতে চলতে একদিন কি হলো যে সুরুজালির মা, সুরুজালির স্ত্রী আর সুরুজালি চা তুলতে চলে গেছে। সেই দিনও একইভাবে ওই মেয়ে চা তুলতে বের হয়ে গেছে।
বের হয়ে যেতে যেতে 4 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল একইভাবে 4 বছর পরে যে ঘটনাটা ঘটলো, যে সে আবারও টপ অফ দি হিল, ওই হিলের একেবারে চূড়ায় উঠে যে ঠিক একইভাবে তাকে ওই একটা মানে ওয়ার্মি উইন্ড তার গায়ে লাগার পরে তার চোখগুলো একেবারে আবার জ্বলা শুরু হয়। যখন জ্বলা শুরু হয় তখন এই জিনিসটা ও বুঝতে পারে। তখন সে আবার চিৎকার করার পরে বলে কি যে আমাকে তোমরা নিয়ে যাও, আমাকে নিচে নিয়ে যাও। তখন যারা চা তুলছিলেন তারা সবাই মিলে তাকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসেন। নামানোর পরে নিচে যে রাস্তাগুলো থাকে ওই রাস্তার উপরে বসায় তাকে পানি টানি খেতে দেন। পানি টানি খেতে দেওয়ার পরে একেবারে সুরজালির মেয়ে নর্মাল, কোনো সমস্যা নেই। সবাই মনে করলো কি যে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়ে গেছে, আমরা সবাই চা তুলতে যাই। চা তুলতে যাওয়ার পরে যেটা হলো যে সবাই দেখছে যে কালো মেঘ উড়ে আসছে, কিন্তু ওই সময়টা কোনোভাবে মেঘ আসার কথা না, কারণ একটা সানি ডে ছিল। ওই সময়টা হঠাৎ করে কালো এক পশলা মেঘ চলে আসে, সবাই দেখছে মেঘ আসছে, কিন্তু সুরুজালির মেয়ে ওই মেঘগুলাকে খেয়াল করছে যে হ্যাঁ আমার সামনে চলে আসছে। আর ওই মেঘগুলানের মধ্যে মেঘের মতো যে কালোভাবে একটা চলে আসছে, ওইটা সুরজালির মেয়েকে চারিদিক দিয়ে ঘিরে নিচ্ছে। আর সবগুলাই ছিল ওই যে ফেসগুলো ছিল, যে ফেসটা, যে অবয়বটা সে দেখেছে, এই ফেসের চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলার পরে যখন টোটালটা সুরজালির মেয়েকে ঘিরে ফেলার পরে কিছুক্ষণ পরে ওই অবয়বগুলোর সাথে সাথে সুরজালির মেয়েও ভ্যানিশ হয়ে যায়। আর সেই সাথে আজও সুরজালি তার মেয়েকে খুঁজে পায়নি, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা ভাইয়া। আর এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুরজালির মেয়ে কত সালে যেন ঘটনাটা এটা হচ্ছে 1991 এবং এখন হচ্ছে 2019। এই এতগুলো বছরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, সে ফিরেও আসেনি। আমি কেন বললাম যে আগের ঘটনাটা যেটা বললাম যে ওই যে ছেলেটাকে নিয়ে গেছে, বাট আবার দিয়ে গেছে, বাট সুরজালির মেয়েকে নিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত আর দিয়ে যায়, এবং সবার সামনেই সে ভ্যানিশ হয়ে যায়। সবার সামনে থেকে ভ্যানিশ হয়ে গেছে। কারণ ওখানে যারা ছিলেন তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি দেখেছো? হ্যাঁ আমরা নামিয়ে নিয়ে আসছি, আপনার মেয়ে চিৎকার করেছে, আমরা সবাই ধরে নামিয়ে নিয়ে আসছি, তাকে পানি টানি খেতে দিয়েছি, তারপরেই তো এই ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ কাহিনীগুলো ভালো লাগার জন্য, আপনাদের জন্য কষ্ট করে কালেক্ট করা। যাই হোক, এটা হচ্ছে তপুর কাহিনী। রাসেল ভাই সে আমাদের মোহাম্মদপুর এলাকার ছেলে। আচ্ছা, কিন্তু তার স্পেসিফিক লোকেশন বলবো না, তার যেখানকার কাহিনী। মোহাম্মদপুর অনেক বড় এলাকা, জি সেখানকার সেটাই। তো তপুর ব্যাপারটা হচ্ছে সে মোহাম্মদপুরে যে অঞ্চলটা থাকে সে অঞ্চলটা বেশ নিরিবিলি। আচ্ছা, বাট এটা লালমাটিয়া না। আচ্ছা, একটু বলে দিলাম। আচ্ছা হ্যাঁ, তো বেশ নিরিবিলি একটা জায়গা, মানুষ বুঝেই ফেলবে মোহাম্মদপুরের নিরিবিলি জায়গা একদম আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ, তো যাই হোক, তপু যেখানে থাকতো, তপুর নামটাও কিন্তু একটু চেঞ্জ করা আছে। হ্যাঁ, তপু নিজেই বুঝবে, আর কেউ বুঝবে না হয়তো। আচ্ছা, তো যাই হোক, ও যেখানটা থাকতো সেই জায়গাটা হচ্ছে যে আপনার বেশ নিরিবিলি, এবং ওদের একটা 3 তলা বাড়ি ছিল ওখানে। এবং ওদের বাসায় ওর বড় ভাই থাকতো, বিদেশে চলে গিয়েছিল, আর ওর আম্মু, ও আর ওর বোন থাকতো। তো ওর আম্মুর অ্যাজমা প্রবলেম ছিল, উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন। তো তখন ওনাকে ডাক্তার দেখাইতে হতো, এবং মাঝে মাঝে খুব খারাপ অবস্থা হতো। আচ্ছা, তো ওদের ওর বাবা মারা গেছেন। সো ওর বড় ভাই এবং ওরাই হচ্ছে গার্ডিয়ান, পুরো বাড়িটা টেক কেয়ার করতে হয়। তো এরকম অবস্থায় একদিন এরকম রাতের বেলা, তখন এরকম 1-2টা বাজে আর কি, বেশ নীরব হয়ে গেছে। আর ওই সময়টাতে আজ থেকে 10-15 বছর আগে তখন কিন্তু মোহাম্মদপুর জায়গাটা আরেকটু ঢাকা শহরটাই আরেকটু ব্যাকওয়ার্ড ছিল আর কি। এতটা আধুনিকতাটা এখন খুব বেশি গাড়ি ঘোড়া, তখন একটু কম ছিল। তো যা হয়েছে যে রাতের বেলা ওর আম্মু এরকম হঠাৎ করে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হয়, হাঁপানি উঠে, এবং ওরা মাকে চেষ্টা করে যেগুলো দেওয়ার আর কি, যে উনি যে ট্যাবলেট খান, তারপরে নেবুলাইজার মেশিন, এগুলো যে চেষ্টা করে, বাট দেখছে যে ওনার এটা কমতেছেই না। এমন একটা অবস্থায় গেছে যে ওনাকে ঠিক করে রাখা যাচ্ছে না, শ্বাস উঠতেছে পড়তেছে। তো ওর বোন তখন বলে যে তবু তুই এখন যেভাবে যাক তুই নিয়ে আয়, ডাক্তার নিয়ে আয়। ডাক্তার সাহেব একজন ডাক্তার ছিলেন, তিনি ওদের এলাকাতেই থাকতেন, বাট এটা হচ্ছে একটু পেরিফেরির দিকে, মেইন রোডের কাছাকাছি আর কি, যেই মেইন রাস্তাটা আছে ওটার কাছে। তো এবং ওদের ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ ডাক্তারটা।
এবং উনি ওনার চিকিৎসা করে থাকেন সবসময়। তো বলছে যে ওই আঙ্কেলকে নিয়ে আয়, কাজ আম্মাকে এই অবস্থায় হাসপাতালে নেওয়া সম্ভব না, ওনার যে অবস্থা। আমরা চেষ্টা করতেছি ওনাকে ওই যে ইনহেলার নেবুলাইজার এগুলো দিয়ে যতটুকু রাখার আমি চেষ্টা করছি, তুই নিয়ে আয়। এবং তপুতের বাসাটাও বেশ পুরান ছিল। এবং ওখানে একটা কাহিনী আছে যে তপুর যে দাদা সে ওইখানে উনি ফার্স্ট আসেন এবং উনিও বেশ আপনার করতো আর কি, ওই যে কি বলে মানে ওই জিন টিন কি সাধনা আচ্ছা। করতো আর কি। সেই ওদের বাসাটাও যে খুব মানে খুব ভালো বা ভয়ের না এরকম না, আমাদের গা ছমছম করতো, আমরা ফ্রেন্ডরা মাঝে মাঝে দু একজন যেতাম ওখানে। যাই হোক, সো তপু কি করে রাতের বেলা একটা দুইটার দিক বের হয়, এবং বের হয়ে সে যখন হেঁটে হেঁটে আসতেছে, বাসার থেকে বের হয়ে সামনে আসে, ঠিক যখন রাস্তাতে আসে গেটটা পার হয়ে তাদের যখন নিচে আসে, তখন দেখে টাস করে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে, মানে ব্ল্যাক আউট, পুরো এলাকাটা ব্ল্যাক আউট হয়ে গেছে। এবং রাত একটা দুইটার সময় ব্ল্যাক আউট হলে কিন্তু রাসেল ভাই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটা যে দেখছেন সে বলতে পারবেন, ঢাকার পরিবেশে বিশেষ করে। রাইট। আই এম ইউজড টু ইট, আমি প্রায় এই ধরনের পরিবেশ দেখছি এবং আমার খুব ভালো লাগে আর কি। বাট অনেকের হয়তো ভালোর থেকে ভয় বেশি লাগতে পারে, এবং রাতের বেলা একা থাকলে আরো ভয়টা বেশি লাগার কথা। সো রাত একটা দুইটার সময় যখন কিছু নাই, পুরো একটা মানে অঞ্চলে, তো যখন কারেন্ট চলে গেছে ওর কাছে ফার্স্টে একটা ধাক্কা লাগছে। আর তবু বেসিক্যালি খুব সাহসী না, ও এমনি একটু ভয় পায়। তো এই অবস্থায় ও মানে কিছুক্ষণ থেমে দাঁড়ায় যে ও কি বাসায় ফিরে যাবে নাকি ও আপনার যাবে ডাক্তার সাহেবের কাছে, ওই আঙ্কেলের কাছে। তো এটা চিন্তা করে ডিসাইড করে যে বাসায় ফিরে যেয়ে তো আসলে মানে কোনো লাভ নেই। কোনো লাভ নেই, আমি আঙ্কেলের কাছেই যাই। তো হেঁটে যেতে থাকে ও, ওই বাসা থেকে হেঁটে যেতে থাকে আঙ্কেলের বাসা থেকে। তো ঘুরে ঘুরে যখন নাকি ও এখানে একটা গলি আছে, একটা বাঘটা নেওয়ার পরে সামনে গেলে যে একটা মাঠের পাশে একটা বট গাছ আছে, আচ্ছা। বেশ বড় বট গাছ, ঝুরি টুরি আলা বট গাছ। হ্যাঁ, আচ্ছা ওটা বট গাছ না অন্য কোনো গাছ হতে পারে, মানুষকে আচ্ছা। লোকেশন দিতে চাই না, গাছ আছে আর কি, বড় একটা গাছ। এবং সেই গাছটার ওখানে মানে বেশ ঝুরি টুরি আলা। আচ্ছা। তো ও যখন গাছটার কাছাকাছি আসে, ও দেখে যে গাছের গোড়ায় প্রায় 5-7টা কুকুর। আচ্ছা। কুকুরগুলো খুব ঘেউ 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 করতেছে। তো ও জানে ওদের এলাকা সম্বন্ধে এতটুকু সে অ্যাওয়্যার যে এই জায়গাটার মধ্যে সাধারণত কুকুর থাকে না, ভবঘুরেও কুকুর প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, ওই যে কুকুর আছে সেগুলো বাসার কুকুর, জি। হ্যাঁ মানে মানুষের বাসায় পালা কুকুর, এবং সারা এগুলো ঘেউ ঘেউ করে না। আর ভবঘুরে কুকুর খুঁজতে গেলে আরো ওই জায়গায় চলে যাবে মেন রোডের ওদিকে বা অন্য আরেকটা এসে। তো ও মানে একটু থতমত খায় যে ওইখানে কি রাতের বেলা আসলে কুকুর আসে, তখন সে কনফিউজ হয়ে যায় যে ব্যাপারটা কি। তো কুকুরের ভয়টা বেশ ভাবে ধরে যে কুকুর কামড় যদি দেয়। তো তারপরও সাহস করে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। তো যে যখন নাকি ঠিক ওই গাছের পাশ থেকে ক্রস করছে, কুকুরগুলো ওকে তখনও নোটিস করে নাই। আচ্ছা। তো ও যখন গাছের কাছে আসলো তখন কুকুরগুলো পুরো চুপ থম মেরে গেছে, থম মেরে ও দেখছে ওর দিকে তাকাইছে। এবং ও তখন প্রত্যেকটা কুকুর জানেন রাতের বেলা এমনি চোখগুলা কেমন জলজল করতে থাকে। রাইট। হ্যাঁ, তো দেখছে কুকুর ভেতর থেকে শুধু গরর গরর করতেছে ওকে দেখে। আচ্ছা। সো ও প্রচন্ড রকম ভয় পায়, আর এটাও সে জানে যে আমি যদি এখন দৌড় দেই নির্ঘাত আমাকে কামড় দিবে। কামড় দিবে, রাইট। হ্যাঁ। হ্যাঁ। এবং সে আস্তে আস্তে করে হেঁটে 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 কুকুরগুলাকে পার হয়, এবং ও ফাইন্ড আউট করে যে কুকুরগুলা ওকে ফলো করা শুরু করছে। আচ্ছা। মানে দৌড়ায় দৌড়ায় আসে, কাছাকাছি আসে, আবার দুইবার ঘেউ ঘেউ করে, আবার চলে যায়, আবার দাঁড়া গড় গড় করে, একটা নিরাপদ একটা ডিস্টেন্স রেখে ওর সাথেই কাজ করতেছে। আচ্ছা। তো ফাইনালি এরকম করতে করতে রাস্তার মধ্যে ওই আঙ্কেলের ওই যে বাসাটায় আসে, তখনও কারেন্ট আসে না, এবং পুরা দেখা যাচ্ছে ওটা আঙ্কেলের বাসা কিন্তু 4-5টা ব্লক, মানে অনেকগুলো ব্লক পরে। তো বেশ খানিকটা হেঁটে আসতে হচ্ছে, তো এসে দেখে তখনও কারেন্ট আসেনি। তো ওই বাসার গেটে অনেকক্ষণ নক করে খুলে না। এক সময় দারোয়ান আসে, কি হয়েছে, তো যে বলে যে এরকম যে আঙ্কেলকে দরকার, আমার আম্মা তো অসুস্থ হয়ে গেছে এসে। তো উনি ওই দারোয়ান ভিতরে যে খবর দেয়, অনেকক্ষণ পরে ওই আঙ্কেলের বাসার একজন আসে, এসে তাকে বলে যে আব্বা তো ঘুমাইছে, উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, মানে ওনার ব্লাড প্রেশার হাই। আচ্ছা, তো উনি বলে যে এরকম এরকম এরকম, তবে ওনাকে বলেন, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আব্বাকে বলতেছি, আর তুমি কি দাঁড়াবা নাকি তুমি চলে যাবা। আচ্ছা। তো বলে আমি দাঁড়াই, আঙ্কেলকে সাথে যাই। তো দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর ওই আঙ্কেল আসে, এসে আঙ্কেল নিজে বলে যে বাবা আমি তোমার বাসায় আসবো একটু পরে, তুমি চলে যাও, আমি এখানে রাত্রেবেলা তো আমি গাড়ি বের করে আসবো, তুমি চলে যাও বাসায়, তো তোমার মার দরকার হতে পারে তোমাকে। তো ছেলেটা করে কি, ও অবু আপনার ফিরে আসে আর কি, ফিরে এসে ওখান থেকে আবার হাঁটা দেয়। তো যখন বের হয়ে আসছে তখন দেখতেছে কুকুরগুলো নাই, কিন্তু আবার যখন কেউ ওই বাসাটাকে ছাড়ায়, আবার অনেকখানি 2-3টা ব্লক চলে আসছে, দেখে ঠিক কুকুরগুলো ওখানে জটলা করতেছিল, এবং ওকে দেখে আবার সেই একই রকম ওর পিছনে পিছনে গড় 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 করতে করতে। তো
তপুর যে বলার ব্যাপারটা যে প্রচন্ড রকমের ভয় লাগতেছিল ওর, কারণ প্রত্যেকটা গলি যখন ক্রস করতেছে ও, ওদের বাসায় যাওয়ার আগ পর্যন্ত যে কয়টা গলি এগুলো হচ্ছে বেশ নিরিবিলি, মানে দিনের বেলায় নিরিবিলি থাকে, হ্যাঁ, আর রাতের বেলা সেগুলো মনে করেন গা ছমছম করা পরিবেশ সন্ধ্যার সময় তৈরি হয়ে যায়। কারণ কয়েকটা গাছ আছে সেই গাছগুলোর এই বর্তমানে আছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময়টা আমিও রিকল করে চিন্তা করতে পারি কিছু গাছ ছিল যেগুলোতে মানে বেশ ছেয়ে যেত জায়গাটা, ঠিক আছে। আচ্ছা। সন্ধ্যার পরে মূলত বেশ ছাওয়া এবং দোকানপাটও খুব একটা নাই। তো হেঁটে হেঁটে খুব ভয়ের চোটে একসময় বাসার কাছে আসে। বাসার কাছে এসে দেখে যে কুকুরগুলা ওর বাসার মধ্যেও ঢুকতেছে না, বেশ দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ এরকম করতেছে। এরকম করতে করতে ও আস্তে আস্তে করে হেঁটে ওদের ওই যে লোহার গেটটা পার হয়। এখন ওদের গাড়ি বারান্দা, পুরোনো আমলের বাড়ি, হেঁটে 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 পার হচ্ছে। তো ঠিক যখন নাকি ওদের সিঁড়ি ঘরে ঢুকবে রাসেল ভাই, তখন দেখে যে সিঁড়ির গোড়ার দিকে কেউ একজন বসে আছে, মানে মনে হচ্ছে একটা মানুষ ঠিক সিঁড়ির পাশে, মানে সিঁড়ির যে রেলিং সেটার পাশে বসে আছে, এবং মানে কেমন বিদঘুটে একটা নয়েজ তৈরি করতেছে। ইটস লাইক ইঁদুরের গলায় যদি মানুষ কথা বলার চেষ্টা করে, কাইন্ড অফ লাইক দ্যাট, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো মানে প্রচন্ড ভয়ের, এবং ও মানে মানে ওর মাথাটা মানে কাজ করছে না। এলোমেলো হয়ে যায় ওর মাথায় এই জিনিসটা দেখে। ও যে সিঁড়িতে উঠবে ওই জিনিসটাকে ক্রস করে, সেরকম না। তো ও ওই দিক থেকে চিন্তা করতেছে যে আমি যেতে হবে উপরে, এরকম সময় উপর থেকে ওর বোনের ডাক শুনতে পায় যে তবু তুই আসছিস নাকি, হ্যাঁ কারেন্ট যেতে। তো ও করে কি, যখন নাকি ওই একটুখানি উঠে সিঁড়িতে উঠে, তখন দেখে যে ওই যে ক্রিচার যেটা সেটা একটু বের হয়ে আসছে, আচ্ছা। হ্যাঁ, হালকা একটা বাইরের আলোর মতো ওর মুখে পড়ছে। ইটস লাইক খুব বুড়া মানুষের যদি চুল টুল চলে যায় রাসেল ভাই, ইটস লাইক গ্রে কালার স্কিন, লাইক ইঁদুরের বাচ্চা থাকে না কিছু, এই টাইপের স্কিন, কিন্তু মানুষ, মহিলা টাইপের। হ্যাঁ, মানে ওকে দেখে খ্যাক করে একটা শব্দ করে ওকে এরকম মানে মানে মানুষকে ধাওয়া দেয় না সেরকম এরকম একটা ধাওয়া দেয়, হ্যাঁ, এরকম একটা ধাওয়া দেয়, ধাওয়া দিয়ে ওরা হ্যাঁ এরকম একটা এরকম সাউন্ড করে। ও করে কি সিঁড়িতে মানে পিছলায় মিছলায় দৌড় দেয়, হ্যাঁ, আর পিছন থেকে বলে তোর মা গেছে। ওর বুকের মধ্যে প্রচন্ড ধাক্কা লাগে এবং একটা সাহসও লাগে। যখন বলে তোর মা গেছে, সে নাকি ঝেড়ে দৌড় দিয়ে নিচে নেমে আসে। মানে ওর মাথায় এমন রাগ উঠছিল যে ও লাথি মারবো এটাকে, এবং নিচে এসে দেখো এটা নাই। আচ্ছা। এবং আলটিমেটলি সে উপরে উঠে যায় তবু, এবং তখন দেখা যাচ্ছে ওর কাইন্ড অফ লাইক সাহস হয়ে গেছে অন্যরকম টাইপের। ও যখন বাসায় আসছে তখন কারেন্ট আসে, ঠাস করে কারেন্ট আসছে, এবং ওর বোন বলতেছে যে আম্মার অবস্থা খুবই খারাপ এই সেই। তো যখন ভিতরে ঢুকে বোন সহ ঢুকে যেয়ে দেখে যে ওর আম্মা কোয়াইট নর্মাল, মানে শ্বাসকষ্ট অনেক কমে গেছে, নর্মাল। তোর মাকে যে বলে আম্মু কি হয়েছে, হাত ধরে বেশ ওর মানে আবেগ আপ্লুত হয়ে যায়, বলে কি হয়েছে আইসে, তো বলে যে না আমার অনেক শ্বাসকষ্ট ছিল, ঠিক হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আসেন। ওই ডাক্তার সাহেব এসে ওর মাকে চেক করে বলে কি যে তোমাদের জন্য বেস্ট হয় কি একটা কথা বলি, তোমরা না এই বাসাটাকে ভাড়া দিয়ে কোথাও চলে যাও। আচ্ছা। হ্যাঁ, বলে কেন, বলে তোমাদের ভালোর জন্য বলি, কাজ এই যে এই বাসাটাতে তোমার দাদা থাকতো, তোমার দাদিরও কিন্তু হাঁপানি ছিল, হ্যাঁ, আমার দাদিরও হাঁপানি ছিল, এবং এইটা আমার বিশ্বাস যে এটা সুপার ন্যাচারাল কজ আছে কোনো। আচ্ছা। যদিও আমি একজন ডাক্তার, আমার বলা ঠিক না এই ধরনের কথা, বাট আমি বিশ্বাস করি এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। এবং তোমার আম্মার এই যে হঠাৎ হঠাৎ অ্যাজমা অ্যাটাক, ওনার কিন্তু এই শ্বাসকষ্টর অসুখ নাই, এটা আমি বিলিভ করি কিছু একটা, কাজ এই যে ওনাকে ইনহেলার দিছো, এটা তো ওনার এটা কমে যাওয়ার কথা, হ্যাঁ, তারপর তুমি নেবুলাইজার দিছো, এটাও একটা জিনিস ভিতর ক্লিয়ার করে ফেলে। মেডিকেলি যে ছোটখাটো ট্রিটমেন্টটা করা দরকার ওনার অ্যাজমা সিনড্রোমে যা আছে, এটা ওনার ঠিক হয়ে যাওয়ার কথা। উনি এমন পেশেন্ট না যে ওনাকে অক্সিজেন যে সারাক্ষণ রাখতে হবে, সেগুলো আমি ওরকম ব্যবস্থা করতাম। তো এগুলো এক একটা অ্যাটাক হচ্ছে এখানে, তোমাদের এখানে, আমার মনে হয় তো ওনাকে নিয়ে যাও, ওনাকে অন্য একটা পরিবেশে রাখো, তোমাদের এখানে থাকতে হবে না। তো ডাক্তার সাহেব এগুলো বলে চলে যায়। ডাক্তার সাহেবকে অনেক গুতায় ওর বোন, যে বড় বোন আর কি, যে ডাক্তার সাহেব কি আসলে আঙ্কেল এখানে কি আমাদের বাসা, বলে না তোমরা অনেক কিছু ফেস করো না, তোমার দাদা থাকতে তো শুনতাম আমরা যে এখানে তোমাদের এখানে এরকম হতো, হ্যাঁ, মানুষকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিত, ই করতো, এবং এখানে তোমার দাদার এখানে জিন ছিল, দুষ্ট জিন ছিল, তোমরা কতটুকু দেখো কিনা এসে। তো তপু আর ডাক্তার সাহেবকে ওই ঘটনাটা বলে নেই, সে নিজে নিজে এটা নিজের মধ্যে রাখছে। এবং ওরা একসময় বাসা ছেড়ে চলে যায় তার 2-1 বছর পর, এবং 2-1 বছর পরে তপু আর কিছুই দেখে নাই। এবং সে যা বলছে যে দেখো আমার ভেতরে একটা সাহস, আমি বিশ্বাস করি এখন আমি যদি ওভারকাম করতে পারি আমার বাসা, এই জিনিসগুলো আমাকে কোনো ক্ষতি করতে পারবে না।
এটা আমাদের বাসা, আমি এটাই করি। আমরা এই চলে এই 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 আত্মবিশ্বাসটা থাকতো। হ্যাঁ, বলছে যে আমরা চলে গেছি বাসার থেকে নট বিকজ অফ যে এই জিন ক্ষতি করতেছে বা কিছু, আমরা চলে গেছি আমাদের দরকারে, আমাদের বাসা আসলে আমাদের হচ্ছে না, মানে ওইভাবে করে বাসাটা বেশি বড়, আমাদের একটা কম্প্যাক্ট জায়গা দরকার, বাসাটা পরবর্তীতে আমরা বিল্ডার্সকে দিয়ে দিব এই কারণে, বাট নট বিকজ অফ দ্যাট জিন, বাট ওই ভয় আমি পাইছি। এবং তবু বলতে যে ওদের বাসায় এরকম প্রায়ই হতো যে ছাদের মধ্যে ঠাস করে ইট মারতো, কি একলা দাঁড়ায় থাকলে মনে হতো ছাদে কেউ আছে, এরকম জিনিসগুলা প্রায় হয়। এবং আমি আপনাকে বলছি আমার এক রিলেটিভের বাসা ছিল ওই মোহাম্মদপুরেরই একটা এলাকায়, ওরকম, ওইটাও খুব ভয়ঙ্কর ছিল এরকম। সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। শুনে আসি আফরান ভাইয়ের কাছ থেকে আফরান ভাইয়ের সেকেন্ড স্টোরি। আফরান ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কালুখালী অঞ্চলের ঘটনা। এটা তো ঘটনাটি রাসেল ভাই, মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় বলবো। সেটা হচ্ছে যে কালুখালী যে অঞ্চলটা, এটা একটা সময় খুবই ব্যাকওয়ার্ড একটা এলাকা ছিল। বর্তমানে কালুখালী রাজবাড়ির উপজেলা একটি, কিন্তু এটা রাজবাড়ির মানে হওয়া সর্বশেষ উপজেলা কালুখালী, এবং সবচেয়ে ছোট একটি উপজেলা। কালুখালীতে অসংখ্য মানে ঝোপঝাড় জঙ্গল আছে এবং অনেক ভয়ঙ্কর ঘটনা ওই এলাকাগুলোতে ঘটে। আমি এর আগেও বেশ কয়েকটা জায়গায় নিজে দেখে এসেছি এবং আমি কয়েকটা ঘটনা শেয়ারও করেছি। স্পেশালি রাসেল ভাই, কালুখালীর ওই রুটটাতে যারা স্পেশালি ওই যে ইসে যান কুষ্টিয়া বা দর্শনের ওদিকে যারা গাড়ি চালান রাতের বেলা, বা মানে ট্রাক, স্পেশালি ট্রাক চালক যারা, তো ওনারা প্রায়শই কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে ঘটনার সম্মুখীন হন। যেমন ট্রাক নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিশাল একটা মাথা রাস্তার মাঝখানে, মানে চুল ছড়ানো, মাথার মাঝখানে সিঁদুর, এরকম মানে অনেক ভয়ঙ্কর ঘটনা প্রতিনিয়ত ঘটে। এটা তার মানে সচরাচর হয়েই থাকে এবং সচরাচর সবাই হয়েই মোটামুটি থাকে। দেখেই থাকে। এখন যদি কোনো মানে যারা পরিবহন চালান, যদি কেউ শুনে থাকেন, ওই রুটে চালিয়েছেন, অভিজ্ঞতা আছে, তারা আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, তারা ওই বিষয়গুলো তাহলে আমি চাইবো যারা পরিবহন যারা চালান তাদেরকে আমি মানে চাইবো যে সেটা হচ্ছে বাস, ট্রাক, মাইক্রোবাস বা যেটাই হোক না কেন, বা অ্যাম্বুলেন্স যেটাই হোক না কেন, আপনারা কাইন্ডলি এই রোডের সাথে যদি পরিচিত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আপনার জীবনের ঘটনা। আমরা সেটা ইনশাল্লাহ পড়ে শোনাবো, আপনি সরাসরি অডিও ক্লিপ করেও পাঠাতে পারেন। তো আমরা চলে যাই আবার আপনার ভাইয়ের কাছে। আসলে ভাই, এই ঘটনাটির এলাকাটা কালুখালী, বাট গ্রামের নামটা হলো হরিণধারা। আচ্ছা। তো হরিণধারা গ্রামে মানে ওখানে একজন আমরা যেটাকে বলি গাছি, যেমন ওই আপনার শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে, রস সংগ্রহ করে সেটা সেই রসটা আবার জাল দিয়ে সেটা গুড় বানান, সেগুলো আবার বাজারে বিক্রি করেন। আবার এই সিজনটা শেষ হয়ে গেলে তারা আবার কৃষি কাজ করেন। মানে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট একটা সময় তারা এই গাছ থেকে রস সংগ্রহ করেন। আমরা তাদেরকে স্থানীয় ভাষা আর কি গাছি বলি আর কি। তো সবুর মিয়া নামক একজন গাছির ঘটনা আমি এখন শেয়ার করব। ঘটনাটি আসলে অনেক আগের, 60-এর দশকের ঘটনা। এক্সাক্ট সনটা বলতে পারবো না, তবে আমি যতটুকু শুনেছি মানে এই 63, 65, 66 এরকম সালের, এই জন্য আমি বললাম যে 60-এর দশকের ঘটনা এটি, অনেক আগে, অনেক আগের ঘটনা এটা। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। উনি যেহেতু গাছে ছিলেন, যে কাজটা করতেন, ওনার নিজস্ব ওরকম কোনো সহায় সম্পত্তি ছিল না, খুব দরিদ্র মানুষ ছিলেন উনি। তো যাদের খেজুর গাছগুলো রয়েছে, তো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করার দায়িত্বটা ওনার উপরে পড়তো, এবং রস সংগ্রহ করার পরে অর্ধেকটা উনি ওনার জন্য রেখে দিতেন এবং বাকি অর্ধেকটা মালিককে দিয়ে দিতেন। আচ্ছা। এবং ওনার জন্য যতটুকু হয় সেগুলো এক জায়গা করে অনেক রসই হতো, সেগুলো জাল দিয়ে গুড় তৈরি করে আবার বাজারে বিক্রি করতেন। এটা ছিল তার পেশা। আচ্ছা, এইভাবেই তিনি তার জীবন এইভাবে উনি জীবন চালাতেন। যখন এই সিজনটা শেষ হয়ে যেত তখন উনি বিভিন্ন জায়গায়, আমরা স্থানীয় ভাষায় কামলা বলি আর কি, ডে লেবার আর কি, ডে লেবার হিসাবে বিভিন্ন জায়গায় উনি কৃষি কাজ করতেন। এটাই ছিল তার মানে পেশা। এখন রাসেল ভাই, উনি মানে রেগুলার যে কাজটা করতেন সেগুলো করছিলেন। হঠাৎ করে ওই হরিণধারা গ্রামের কাছে একটি শ্মশান রয়েছে। ওই শ্মশানের কাছে, মানে শ্মশানের এলাকার মধ্যে না, কিন্তু পাশে একজন মালিকের অনেকগুলো খেজুর গাছ রয়েছে, তো প্রায় 15-20টা খেজুর গাছ। আচ্ছা। তো উনাকে বলেন যে খেজুর গাছগুলো মানে করে প্রসেসিং করে এখান থেকে রস সংগ্রহ করতে। তো উনিও সেটা রাজি হয়ে যান, কারণ সেটা তার আয়ত্তের মধ্যেই ছিল এবং সাধ্যের মধ্যেই ছিল, সেটা খুব বেশি দূরেও ছিল না। আর 15-20টা খেজুর গাছের মানে দায়িত্ব পাওয়া অনেক বিষয়, তার জন্য অনেক অনেক বড় কিছু। তো উনি রাসেল ভাই সেই গাছগুলো প্রসেসিং করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সেটা মানে রস নেওয়ার উপযোগী করতে হয়। তো উনি সেগুলো করে মানে হাঁড়িগুলো লাগিয়ে রাখেন। রাসেল ভাই 1-2 দিন খুব ভালো যাচ্ছিল, খুব ভালো রস হয় ওখান থেকে, খুব মিষ্টি রস। কিন্তু 4-5 দিন যাওয়ার পর উনি একদিন গেছেন রস সংগ্রহ করতে ভোরবেলা, দেখে একটা হাঁড়িতেও রস নাই। তো তখন উনি সন্দেহ করেছেন গ্রামে এরকম দুষ্টু
ছেলে পেলে থাকে যারা এরকম রাতের বেলা হাড়ি থেকে রস চুরি করে খায়, হয়তো বা এরকম কিছু হতে পারে, এটা নিশ্চয়ই চোরের কাজ। তো উনি দেখেন যে প্রায় প্রতিদিনই ওই ঠিক শ্মশানের ধারের ওই 15-20টা খেজুর গাছের রস নেই। আচ্ছা, তখন উনি আবার পরীক্ষা করে দেখেন যে আসলে কি রস পড়েছে রাতের বেলা। দেখুন উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হ্যাঁ রস রাতের বেলা পড়েছে, সেই প্রমাণও আছে, কিন্তু হাড়ির মধ্যে কোনো রস নেই। এটা উনি যখন এরকম দেখছিলেন প্রতিনিয়ত রস চুরি হয়ে যাচ্ছে, তখন উনি এদিকে কিন্তু রাসেল ভাই ওই গাছের যিনি মালিক উনি তো এই কথা শুনবেন না, উনি কিন্তু প্রতিদিন ওই হিসাব অর্ধেক চাইবেন। রস বুঝে নেবেন তার কাছ থেকে। স্বাভাবিক। এখন উনি কিন্তু মালিক কোনোভাবে মানতেছে না। মালিক শেষে বললো যে ঠিক আছে তাহলে তুমি পাহারা লাগাও, দায়িত্ব তোমার, তোমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব তোমার। তখন উনি রাসেল ভাই চিন্তা করলেন যে পাহারা আর কাকে লাগাবেন, তাকে আবার অতিরিক্ত টাকা দিতে হবে। উনি নিজে চিন্তা করলেন আমি নিজেই পাহারা দিব, নিজেই পাহারা দেওয়ার মানে চিন্তা করলেন রাসেল ভাই। উনি রাতের বেলা হাতে একটা বড় লাঠি নিয়ে উনি হাতে একটা হারিকেন এবং বড় একটা লাঠি নিয়ে উনি পাহারা দেওয়া শুরু করলেন। এখন প্রথম দিন পাহারা দিয়েছে ভালো, কিন্তু ভোরে দেখেন সেই একই অবস্থা আছে ভাই, আচ্ছা, হাড়িতে রস নেই। আর উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই সে যখন এই মাথা থেকে ওই মাথা গিয়েছে হাঁটতে হাঁটতে, তখনই মানে কেউ রস খেয়ে নিয়েছে বা রস পেরে নিয়ে চলে গেছে, অন্য হাড়িতে ঢেলে নিয়ে চলে গেছে। উনি এটা মনে করেছেন যে না আরো ভালো করে পাহারা দিতে হবে। আচ্ছা, পরের দিন রাসেল ভাই পাহারা দিলে একই অবস্থা, উনি পাহারা দেওয়ার পরেও রস নাই হাড়িতে। আচ্ছা, তৃতীয় দিন রাসেল ভাই যখন পাহারা দিচ্ছিলেন, তখন হঠাৎ ওই দিন আবার চাঁদের আলো ছিল, তখন ওনার মনে হলো যে গাছ বেয়ে একটা কালো ছায়া উঠে যাচ্ছে উপরের দিকে। আচ্ছা, তখন উনি চিন্তা করলেন যে হ্যাঁ, এইবার আজকে চোর পেয়েছি, আজকে এটাকে ধরতে হবে। তখন উনি দৌড়ে ওই গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে চলে দেখেন যে ঠিক উনি যেটা আফসা একটা ছায়া হাড়ি থেকে রস খাচ্ছে, আচ্ছা, এবং উনি নিচ থেকে বললেন যে এই বেটা চোর নিচে নেমে আয়, মানে যেভাবে আর কি বলার দরকার আর কি। তখন উনি তাকে বলছিলেন, কিন্তু উনি খেয়াল করলেন যে এই কথাটা বলার পরে ওই আফসা ছায়াটা এক লাফ দিয়ে প্রায় 15-20 হাত দূরের আর একটা গাছের মাথায় চলে গেল। আচ্ছা, তখন উনি আবার কিন্তু এটা দেখে ভয় পান নাই, কি এই কারণে ভয় পান নাই, উনি জানতেন যে গ্রাম অঞ্চলে অনেকে ব্ল্যাক ম্যাজিক করে খুব দ্রুত গাছে উঠতে পারে, গাছ থেকে নামতে পারে, এক গাছ থেকে আরেক গাছে যেতে পারে। উনি মনে করেছেন কোন দুষ্টু প্রকৃতির লোক ব্ল্যাক ম্যাজিক জানে, এই কারণে এই খুব সহজেই এই রস চুরি করে চলে যেতে পারছে এবং এক গাছ থেকে আরেক গাছে লাভ, উনি কোনো মানুষই মনে করেছেন। তো উনি যখনই যাই গাছের কাছে যান, দেখে যে সেই জিনিসটা লাভ দিয়ে আরেকটা গাছে চলে যায়। তো এইভাবে রাসেল ভাই প্রায় 7-8টা গাছ উনি এরকম তাকে যখন তাড়া করলেন ওই জিনিসটাকে, তখন এক সময় দেখা গেল ওই জিনিসটা আর পালাচ্ছে না, সে আস্তে আস্তে নেমে আসছে। নেমে আসার পর রাসেল ভাই এমনিতে তার মেজাজটা খুব গরম ছিল যে এরকম রস চুরি করে খেয়ে যায়। উনি কোন ধরনের কোন মানে চিন্তা ভাবনা ছাড়া ওনার হাতের লাঠি দিয়ে ওনার খুব জোরে একটা বাড়ি মারেন আচ্ছা, ওই জিনিসটাকে। বাড়ি মারার পরপরই যখন ওই জিনিসটা পড়ে যায়, তখন পড়ার পরে উনি ওই জিনিসের চেহারাটা দেখতে পান রাসেল ভাই। চেহারাটা যেটা দেখেন সেটা হলো এই ওটার বডিটা শিম্পাঞ্জির বডির মতো, এবং মাথাটা মানে মুখটা চোখা, মানে লম্বা হয়ে গেছে মুখটা, আচ্ছা, মানে অদ্ভুত চেহারার একজন লোক আর কি। তো আরেকটা বিষয় হলো রাসেল ভাই, যখন লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, তখন ওই জিনিসটা ওই জন্তুর মতো ওই জিনিসটা ঠিক মানে অর্ধেক মানুষ অর্ধেক জন্তুর মতো জিনিসটা মানে চি চি শব্দ করে, মানে চি 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 শব্দ করে মানে দ্রুত মাঠের ভিতরে চলে গেল। এরপরে উনি আর কিছু দেখেন নাই। তো রাসেল ভাই চিন্তা করলেন যে এটাই হলো চোর, কিন্তু এরকম চেহারা কেন? তখন রাসেল ভাই উনি চিন্তা করলেন এটা হয়তো বা দুষ্টু জিন টিন হবে, এরকম কিছু চিন্তা করেছেন আর কি। তো যাই উনি আর কিছু চিন্তা করে মনে করছেন গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো ওই দিন রাসেল ভাই মোটামুটি কয়েকটা গাছের রস উনি পেয়েছিলেন পরবর্তী, তো উনিও খুশি, যাক অন্তত ধরা গেছে। উনি মালিককে বললেন এই ব্যাপার। রাসেল ভাই ওনার আবার মানে মেয়ের যে একটা নাতি ছিল, মানে মেয়ের ঘরের ছেলে ছিল, তার আকিকার একটা অনুষ্ঠান ছিল। তো ওই সবুর মিয়া ওই আকিকার অনুষ্ঠানটা পাশের গ্রামে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিল। তো ওনার ওই আকিকার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কথা ছিল পরে। তো উনি আকিকার অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে যখন ওনার নাতিটা ওনার বলেছে আমার নাতিটা কোথায়, সামনে নিয়ে এসো, যখন ওনার নাতিকে সামনে নিয়ে আসা রাসেল ভাই, তখন নাতিটা প্রচন্ড জোরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে ওনার নানাকে দেখে, আচ্ছা, এবং মাটিতে ছটফট শুরু করে দিয়েছে, কোনো কথা না ছটফট শুরু করেছে। এবং সবার চোখের সামনে রাসেল ভাই ওই ছোট বাচ্চার শরীরটা মনে হচ্ছে যে মোটা হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে এবং ওর মুখটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, মানে ঠিক যেমন উনি রাতের বেলা যে প্রাণীটা দেখেছিলেন ঠিক অমনটা হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সবাই ভয় পেয়ে দৌড়ে চলে যায়, সবাই বলে যে ওকে
জিনে ধরেছে, কেউ বলে যে এর রাক্ষস হয়ে গেছে, এরকম মানে গ্রামের অনেক কুসংস্কার, সবাই এরকম খুব ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে রাসেল ভাই বাচ্চাটা মারা যায় ছটফট করতে করতে, এবং মারা যাওয়ার আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে আবার আগের স্বাভাবিক চেহারায় ফিরে আসে। তো বাড়িতে শোকের মানে আনন্দের উৎসবটা একদম শোকে পরিণত হয়। কিন্তু সবাই বিভিন্ন ভাবে অনেক কুসংস্কারমূলক কথা বললেও আসলে রাসেল ভাই সবুর মিয়া বুঝতে পেরেছিলেন আসলে ঘটনাটা কি হচ্ছে, যে উনি রাতের বেলা ওই প্রাণীটাকে আঘাত করেছিলেন, এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। তখন উনি কাউকে কিছু বলেননি, উনি বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর রাসেল ভাই এরপরে সবুর মিয়ার সাথে ঘটনাটা ঘটা শুরু হয়। সেটা হলো যখনই রাত হয়ে যেত, সবুর মিয়ার সামনে যেই আসতো, সবুর মিয়া তাকে দেখতো যে ওই শিম্পাঞ্জির দেহের মতো, ওই ব্যক্তির মুখটা ওরকম লম্বা, এরকম দেখতো উনি। এরকম দেখে চিৎকার চেঁচামেচি করতো যে এই সাপ তুই আমার সামনে থেকে সরে যা এরকম, এবং খুব ভয় পেত। একটা মানুষের সামনে যখন উনি এরকম আচরণ করতো তখন সবাই নিজে খুব বিব্রত হতো এবং বিরক্ত হতো। তো একসময় সবাই সবুর মিয়াকে পাগল বলে আখ্যায়িত করলো, যে একদম পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদ, দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা ভালো, এই জন্য রাতের বেলা তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আচ্ছা কিন্তু আসলে উনি সুস্থ মানুষ ছিলেন রাসেল ভাই। আচ্ছা আমরা হ্যালুসিনেশন বলি, যেটাই বলি মানে মানে সাইন্টিফিক ব্যাখ্যায়, অ্যাকচুয়ালি আসলে এটা ছিল একটা প্যারানরমাল ঘটনা। এরপর রাসেল ভাই যেটা হলো, রাতের বেলা মানে হুট করে ওনার মেয়ের, ওনার ছোট ছোট বাচ্চা ছিল, ওনার বাচ্চা মেয়ের যে ঘরে ঘুমায় থাকতো আর কি, ছেলে মেয়েরা, সেই ঘরে একটা খট করে শব্দ হয়। তখন ওনার ওয়াইফ পাশের ঘর থেকে উঠে যখন ওখানে যান, তখন বলেন যে কি ব্যাপার, আমাদের মেয়ে ছোট জন কোথায় গেল? দরজা তো বন্ধ, ওয়াশরুমও তো বাইরে, যদি বাইরেও যায় তা তো ওয়াশরুম, আর ছোট মানুষ বাইরে গিয়ে তো ডাক দিয়ে যাবে, একা তো যাওয়ার সাহসই নেই, তারপর দরজা বন্ধুর সাথে সে কোথায় গেল? তখন রাসেল ভাই, এখন সবুর মিয়া তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তখন তার শিকলটা খুলে দেখা, বলে তাড়াতাড়ি তুমি খোঁজো এখন তোমার মেয়েকে। তখন রাসেল ভাই ওনারা হাজবেন্ড ওয়াইফ মিলে এবং সব গ্রামের অন্য লোকদেরকে ডাকে এবং ডেকে খোঁজা শুরু করে যে কোথায় আছে রাসেল ভাই। শেষ পর্যন্ত ওনার মেয়ের দেহটা ওই যে শ্মশানের পাশে যে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের উপর রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, মানে ওনার মেয়েকে মানে মেরে ফেলেছে আর কি। রাসেল ভাই এই যখন উনিও এরকম উন্মাদ অবস্থা, এই ঘটনার সলিউশনটা যেভাবে আমি সেখানে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ওই কালুখালী বা আমাদের রাজবাড়ী অঞ্চলে বেশ ওই সময়টাতে এবং এখনো একটা মানে পীরের একটা মানে অনেক ভক্ত আছেন, মানে হক্কানি পীরের ভক্ত আছেন আর কি। তো ওই সময় আরো অনেক বেশি ছিল আর কি। তখন ওই বুজুর্গ ব্যক্তি যখন ওই এলাকায় আসেন, আসার পরে ওই সবুর মিয়াকে শিকল দিয়ে বেঁধে তার সামনে নিয়ে যাওয়া হয়। তখন আচ্ছা সবুর মিয়াকে দেখেই উনি বলেন যে বাবা, রাতের বেলা এরকম কোন জিনিস দেখলে হঠাৎ করে আঘাত করতে হয় না। এবং আসলে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে আমাদের হাদিসেও কিন্তু আছে যে রাতের বেলা যদি আমাদের সামনে বা দিনের বেলাতেও যদি আমাদের অস্বাভাবিক যদি কোনো প্রাণী আমাদের সামনে আসে, প্রথমে আগে বলতে হবে যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে তুমি চলে যাও। এরকম 3 বার বলার পরে যদি সেটা না যায়, বুঝতে হবে যে সেটা প্রাণী, সে যদি ক্ষতিকারক হয় তাহলে তাকে আঘাত করা যাবে, এবং সে যদি 3 বার বলার পর যদি সে চলে যায় তাহলে তাকে আর কোনো আঘাত করা যাবে না। আচ্ছা আসলে সবুর মিয়া কিন্তু এই ধরনের কোনো কথা না বলে উনি কিন্তু তাকে গালিগালাজ করে, এবং একটা সময় তাকে যখন গাছ থেকে নেমে আসছিল, নেমে আসার পর সে কিন্তু আঘাত করেছিল, এবং আঘাতের প্রতিশোধ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল। তো এই জন্য রাসেল ভাই, রাতের বেলা চলার সময় কিন্তু আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হতেই পারি, কিন্তু খুব সতর্কতার সাথে আমাদেরকে বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। রাসেল ভাই তারপরে ওই বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে সবুর মিয়া সুস্থ হয়েছিলেন, উনি অনেকদিন বেঁচে ছিলেন, ওনার নাতিপুতিরা এখনো জীবিত আছে। তো এইটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আফরান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার রাজবাড়ির সমস্ত সে যে যে ভৌতিক টিম আছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারা এত কষ্ট করে ঘটনা সংগ্রহ করেন আপনার জন্য, এবং সেগুলো আপনি ভূতে ফেমে এসে আমার সাথে শেয়ার করেন। পুরো ব্যাপারটাই একদম অন্যরকম, এবং অনেক অনেক শুভকামনা থাকলো নতুন বছরে আপনারা সবাই অনেক ভালো থাকেন, সেটাই প্রত্যাশা করবো। এখন যেটা করবো, আরো একটা ঘটনায় চলে যাব, এবং এটি একটা ইমেইল, যে ইমেইলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই, এবং আশা করছি যে ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করছি পড়ে শোনানোর মতো, যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাইয়া, আপনি সর্বদা ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি ব্যক্তিগত কারণে আমার নাম গোপন রাখার অনুরোধ করছি। আমি থাকি ফার্মগেট, ঢাকা। ঘটনাটি ঘটে আমার চাচাতো বোনের সাথে। আমি তার মতো করেই বলছি। সাল 2012, মাস জুলাই, দিনটি ছিল রবিবার। আমি আর আমার হাজবেন্ড ঢাকার একটি ব্যস্ততম স্থানে একটি বিল্ডিং এ নতুন শিফট হই। সঙ্গত কারণে নাম উল্লেখ করলাম। আমার হাজবেন্ড মুকেত একটি প্রাইভেট কোম্পানিতে জব করায়, তাকে প্রায় রাতে লেট করে বাসায় ফিরতে হতো। সেদিনও তার অফিসে কাজের চাপ থাকায় সে অফিসে যায়। আমি আর আমার
ছোট ভাই বাসায় সারাদিন নিজেরাই সব গোছানো শুরু করি। আমাদের একটি বেডরুম, সাথে বারান্দা, তার পাশে কিচেন রুম, আর কিচেনের পাশে ডাইনিং রুম ছিল। আর মেইন ডোর থেকে ঢুকেই হলো হল রুম বা ওপেন স্পেস। বিল্ডিং এর আশেপাশে অনেক বিল্ডিং আছে, কিন্তু একটি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, তবে সেখানে কোনো কাজ চলছে না। সেটি আমার বেডরুমের পাশে। নতুন বাসায় উঠে সব ঠিকঠাক করতে করতে ক্লান্ত আমি সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি চারিদিক অন্ধকার। বুঝলাম কারেন্ট চলে গেছে, কিন্তু শব্দ এখনো আছে, এতটা তীব্র যে আমি ফোনের আলো জ্বেলেই খুঁজতে শুরু করলাম এর উৎস। কেউ চাপা স্বরে গোঙালে যেমন আওয়াজ হয়, আওয়াজটা অনেকটা সেরকম। অন্ধকার হাতড়ে হাতড়ে আমার বেডরুমে গিয়ে উঠলাম। রুমের এক প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আছে, ভাবলাম আমার ভাই। বললাম, কি রে, তুই এই অন্ধকারে কি করছিস? ও কোনো উত্তর দিল না। আমি ওর কাছে যাব, তখনই ডোরবেলের শব্দ পেয়ে আমি মেন ডোর খুলতে চলে গেলাম। দেখি আমার হাজবেন্ড এসেছে। এরপর চার্জার লাইট নিয়ে আমি আমার রুমে যাই। দেখি কেউ নেই। আমার হাজবেন্ড আর আমার ভাই রিয়াদের সাথে অন্য রুমে কথা বলছে শুনতে পেলাম। ভাবলাম আমি দরজা খোলার ফাঁকে রিয়াদ অন্য রুমে চলে গেছে, কিন্তু তাহলে তো আমার সামনে থেকে যেতে হতো। যাই হোক, আমি কিছু না ভেবে মুকিতকে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, তা আমরা তিনজন খেয়ে ঘুমোতে গেলাম যার যার রুমে। সকালে উঠে দেখলাম কিচেনে গত রাতের মুরগির মাংসের সব হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি দেখে অবাক হলাম, কারণ 5 তলায় থাকি, এখানে কোনো বিড়াল সাধারণত আসবে না। আমি কাউকে কিছু বললাম না। আসল ঘটনা ঘটলো সেদিন সন্ধ্যায়। আমি কিচেনে রান্না করছিলাম, ঠিক তখন একটি কান্নার আওয়াজ পেলাম। আমার বেডরুমের দিকে যাই, গিয়ে দেখি পর্দার অর্ধ নির্মাণরত বিল্ডিং এর 6 তলায় আবছা অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। আর কিচেনে চলে গেলাম, আর তার একটু পরে আমার বেডরুম থেকে কর্মর শব্দ। আমি রুমে চলে গেলাম এবং দেখলাম, যেটা দেখলাম সেটা দেখে আমার গা শিউরে উঠলো। দেখলাম আমার রুমের মেঝেতে আমার ভাই রিয়াদ পড়ে আছে, আর তাকে কেউ খাবলে খাবলে খাচ্ছে। যে খাচ্ছিল সে আমার দিকে উল্টো হয়ে বসেছিল, তাই মুখ দেখতে পাইনি। এই দৃশ্য দেখার পর আমি ভয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে সিঁড়ি থেকে নামতে থাকি। তখন আমার ভাইয়ের সাথে আমার ধাক্কা লাগে। আমি ওকে দেখে আর কিছু মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার পাশে আমার হাজবেন্ড মুকিত আর রিয়াদ ভাই। ওদের সব বলে মুকিত বলল আমি সিঁড়িতে অজ্ঞান হয়ে যাওয়াতে রিয়াদ ওকে ফোন করে আর আশেপাশের লোক ডেকে আমাকে বাসায় নিয়ে আসে। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো হয়তো, কিন্তু সেদিন রাতে আরো খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল। রাতে আমার অনেক ঠান্ডা অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায়, অথচ তখন ছিল গরমের সময়। আমি সব সময় ডাইনিং রুমের লাইট অন করে ঘুমাই। সেই রাতে আলো কিছুটা কম থাকায় আমি বেডরুমের দরজার সামনেও পড়ে, এবং সেই আবছা আলোতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। দেখলাম একটি লোক খালি গায়ে ধুতি পরা আর হাতে একটি ফাঁসির দড়ি। সে আমাকে ডাকছে হাত ইশারা দিয়ে। তার কপাল কাটা, সেখান থেকে রক্ত পড়ছে। আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। আমার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হলো না। এই লোকটি ক্রমশ আমার দিকে এগোতে থাকলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি এক বিন্দু নড়তে পারছি না। ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। প্রচন্ড জোরে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে ঘুম ভেঙে দেখি গায়ে প্রচুর জ্বর। আমার হাতের কবজিতে আঙুলের হালকা ছাপ। মনে হয় কেউ আমাকে টেনে বা জোরে শক্ত করে ধরেছিল। মুকিত আমার চিৎকারে ঘুম থেকে উঠে আপনি দেখে আমি অজ্ঞান। আমার ভাই আর মুকিত সারা রাত জেগে থাকে। আমি নাকি কিছুক্ষণ পর পর গোঙাচ্ছিলাম। সকালে আমার ঘুম ভাঙার পর এলাকার হুজুরকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া ও তাবিজ দিয়ে যান আর বলেন পাশের বিল্ডিং এর কাজ 9 বছর ধরে বন্ধ। ওই বিল্ডিং এর মালিক নারায়ণ চন্দ্র লোনের টাকা পরিশোধ করতে না পেরায় এক রাতে 6 তলায় ফাঁস নেন, আর তখন থেকে খালি গায়ে শুধু ধুতি পরাচ্ছিলেন তিনি। তারপর নাকি প্রায়শই মানুষ গভীর রাতে কান্নার আওয়াজ শুনতে পেত। কেউ কেউ দেখেছেও ধুতি পরা আর খালি গায়ে কে যেন হাঁটছে 6 তলায়। এরপর আমরা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নেই, তবে অন্যত্র যাওয়ার আগ অব্দি আমি আর কিছু দেখিনি। মাঝে মাঝে গোঙানোর শব্দ পেলেও আমি আর ওই বিল্ডিং এর দিকে তাকাতাম না। সন্ধ্যায় আর রাতে কখনো একা থাকিনি। 9-10 দিনের মধ্যেই নতুন বাসা পেয়ে সেখানে চলে যাই। আমার হাতের হালকা ছাপের দাগটাও ছিল না। এরপর আমি আর কখনো কিছু দেখিনি বা শুনিনি। এই ছিল আমার বোনের ঘটনা। ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে আমি শামীম। আমার গ্রামের নাম তালসার। আজ যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের পাশে সাবদারপুর নামক একটি গ্রামে। তো গ্রামটিতে বেশিরভাগ মানুষই কৃষিজীবী। তো নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি, তার সাথে মাত্র কয়েক মাস আগে এই ঘটনাটি ঘটে গেছে। তো লোকটি ওই গ্রামের স্বনামধন্য চাষী। তার আবাদি অনাবাদি অনেক জমি আছে। তো এই সাবদারপুর রেল স্টেশনের পাশে তার কিছু অনাবাদি জমি ছিল। তো তার ইচ্ছে জাগলো যে সেখানে সে পেয়ারা বাগান করবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ওই জায়গায় উন্নত জাতের চারা রোপণ করলো।
তারপর তার কাটার বেড়া দেওয়া হলো, একটি ছোট্ট মাচা তৈরি করে ছাউনি দেওয়া হলো ওখান থেকে পাহারা দেওয়ার জন্য। তো এইরকম ভাবে সব ঠিকঠাক করে অপেক্ষা করা হলো পেয়ারা ধরার। তো 4-5 মাস কেটে গেছে, ছোট ছোট ফুল ফল আস্তে আস্তে পেয়ারা ধরা শুরু হলো। তো যারা মোটামুটি পেয়ারা জানেন এই চাষ সম্পর্কে, পেয়ারাটি পলিথিন দিয়ে মুড়িয়ে দিতে হয়, তা না হলে পোকা লেগে যায়। তো সমস্যা শুরু হলো তখন থেকে, যখন সেই চাষি ওই পেয়ারাগুলিকে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে চলে আসতেন, তারপরে পরে যে আর সেই পেয়ারাটি আর খুঁজে পেতেন। তো এটা কেমন ব্যাপার, পেয়ারাটি হারিয়ে যেত। প্রথম প্রথম চাষি খুব একটা কিছু বুঝতে পারেন, তারপরে একটা সময় নোটিশ করলেন যে পেয়ারাগুলি আর থাকছে, যেগুলি সে ওই পলিথিন দিয়ে মুড়ে রেখে চলে যাচ্ছে সেই পেয়ারাগুলি হারিয়ে যাচ্ছে। এটা বড় অদ্ভুত সমস্যা। তারপরে সে ওই ভাবলেন যে এটা পাহারা দিতে হবে, আসলে কোনো চোর হয়তো বা এটা করছে, এই চোরকে আমার ধরতে হবে। তো তিনি সেই মোতাবেক পাহারার ব্যবস্থা করলেন। প্রথম দিকে তিনি দিনের বেলা পাহারা দিতেন, কিন্তু রাতে দিতেন না। তো এই অবস্থা হওয়ার পরে সে রাত্রেও পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। তো একটা রাতে টর্চ লাইট নিয়ে বসে থাকতেন। 4-5 দিন 6 দিন কেটে যায়, কোনো চোরের হদিশ সে পায় না, অথচ পেয়ারাও থাকে না, প্রতিদিন পেয়ারা হারিয়ে যায়। তো এই বিষয়টি সে তার যে পাশে যারা আছে তাদের সাথে এই বিষয়টি আলোচনা করলেন যে এরকম এরকম হচ্ছে। তো আর যারা পেয়ারা চাষি আছে তারা বললেন যে না, আমাদের তো এরকম হচ্ছে না, আমাদের পেয়ারা কখনোই চুরি হয় না। তো তারা সিদ্ধান্ত দিলেন যে তাহলে এই জমি থেকে যখন পেয়ারাটি চুরি হচ্ছে তখন এই চোরটিকে ধরার দরকার। যে পেয়ারা চাষি যারা আছে তারা সবাই মিলে এই জমিতে এসে তারা ওই চোরটি ধরার জন্য পাহারা দিতে লাগলেন। তো রাত্রে পাহারা দেয় সবাই মিলে 5-6 জন। এইভাবে পাহারা দিতে দিতে 8-10 দিন 15 দিন হয়ে গেল, কিন্তু কোনো চোরও আসে না, আবার পেয়ারাও থাকে না। তো একদিন 5-6 জন মিলে ওখানে বসে বসে পাহারা দিচ্ছে, কথাবার্তা বলছে। তো একজন হঠাৎ করে দেখতে পেল যে 2 জন মূর্তির মতো আকৃতি বাড়ি থেকে বেশ কিছুটা উপর দিয়ে ওই পেয়ারা বাগানের ভিতরে প্রবেশ করছে। তো তাদের গায়ে চাঁদের আলো রিফ্লেকশন ওটা দেখতে পাচ্ছে। তো সেই লোক চিৎকার করে বলল, ওই যে চোর চোর। তো বাকিরা সেই দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কিছু একটা গেল, কিন্তু কি গেল সেটা ভালো করে বুঝতে পারলো না। তারা ওখান থেকে লাইট মেরে ওই জিনিসটার দিকে গেল, যে সেখানে আর কিছু পেলো না, নিরাশে ফিরে আসলো। বেশ একটু ভয় ভয়ও লাগলো। তারপর একটা সময় সকাল হলো, সকালবেলা যে জিনিসটা দেখলো সেটা আরোই অদ্ভুত। দেখলো পেয়ারা আছে, কিন্তু প্রত্যেক পেয়ারাতে একটু কামড় বসা। তো এই জিনিসটা দেখার পরে একটু ভয় পেলো। তারপরে ওরা ওখানে আর থাকলো না। তো ওখান থেকে যে চাষি যার জমি, সে গ্রামের বেশ যারা জ্ঞানী গুণী আছে তাদের কাছে এই বিষয়টি বলবার পরে খুব একটা উপকার হলো না, কোনো সমাধান মিললো না। তারপরে একটা তান্ত্রিক বাবা আছে, সেই গ্রামে তিনি গেলেন। যাওয়ার পরে তান্ত্রিক বাবাকে সবকিছু বলার পরে তান্ত্রিক বাবা ওই জায়গাতে এসে পরিদর্শন করে বলল যে এখানে তো অনেক সমস্যা আছে, এই সমস্যা ঠিক করা যাবে, কিন্তু কিছু জিনিস আমাকে এনে দিতে হবে এবং সেটা তোকে এনে দিতে হবে। সেই চাষিকে বলল। তো সে চাষি তার শর্তে রাজি হলো। রাজি হবার পরে সে শর্ত দিয়েছিল যে ওই শ্মশান থেকে একটু ছাই এবং আরো বেশ কিছু জিনিস, এইসব দ্রব্য এনে দিতে হবে, দিলে সে এইটার সমাধান মিলতে পারবে। তো গেল, একদিন সে শ্মশানে গেল। যাবার পরে শ্মশান থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করলো, করে সে উঠে আসছে। এই সময় হঠাৎ করে 2টো মানুষ তার সামনে। তো এই 2টো মানুষ বসে আছে চুপচাপ একটি লাশকে সামনে রেখে। তো তাদের দিকে লাইট মারলো, কিন্তু শর্ত দেওয়া ছিল যে কারোর সাথে কোনো কথা না বলতে। তো লাইট মারলো ঠিকই, কিন্তু কোনো কথা বললো না। তো এবার চলে আসলো বাড়িতে, এসে সেই তান্ত্রিককে সেই জিনিসগুলো দিল। দেবার পরে সে তান্ত্রিক সেই জিনিসগুলোকে একটি মন্ডে তৈরি করে এই মন্ডটি তার ওই বাগানে পুঁতে রেখে দিতে বললো। তো সেই চাষি ভাই সে তার ওই বাগানে সেই মন্ড পুঁতে দিল, দিয়ে সে বাড়িতে এসে একটু রেস্ট করলো। সন্ধ্যাবেলায় চিন্তা করলো যে যাই আমার বাগান থেকে একটু ঘুরিয়ে আস। তো সন্ধ্যার সময় সে চাষি তার বাগানে যে দরজা খুলতেই যা দেখলো তাতে আর কোনো সন্দেহ থাকলো না, এবার হয়তো আর তার রক্ষা নেই। সে দেখলো 2 জন ব্যক্তি, সেই তারাই যাদেরকে সে শ্মশানে দেখেছিল, তার দিকে প্রচন্ড গতিতে ছুটে আস। কিছু ভাবার আগেই তার সামনে এসে বলল, তুই আমাদের থাকার জায়গা নষ্ট করেছিস কেন? এই কথাটি শোনার পরে প্রচন্ড ভয়ে সে তার বাগান থেকে দৌড়ে বাজারের দিকে চলে গেল। বাজারে যে একটি দোকানের সামনে সে পড়ে গেল। তারপরে তারা ওখানে যারা ছিল সবাই মিলে ধরে তাকে পানি টানি দিয়ে ক্যান ভিলিয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সবকিছু শুনলো, শোনার পরে বেশ সে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হবার পরে সে আর কোনো রকমই সুস্থ হচ্ছিল না। অনেক ডাক্তার, কবিরাজ বা যা যা আছে গ্রামে সবকিছুই দেখানো হলো তাকে। কোনোভাবেই আর তার আর সুস্থতা আর কোনো রকমই সম্ভব নয়। তো তারপরে এক সময় সেই তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাওয়া হলো। তান্ত্রিক বাবা বললেন যে আসলে এটা তো বেশ সমস্যা, এখানে পেয়ারা বাগান করা যাবে না। তো ওই পেয়ারা বাগান কেটে ফেলার নির্দেশ দেওয়া হলো এবং ওই যে পিণ্ড মণ্ডপগুলো পোতা হয়েছিল ওগুলো সেই চাষিকে দিয়ে আবার শ্মশানে রেখে আসা। তারপরে মোটামুটি সেই চাষি ব্যক্তি সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, জ্বরটা সেরে গেল, এখন সে সুস্থ আছে। তবে সেই পেয়ারা বাগানটা এখন একদম খাকা করছে। মোটামুটি যারা এই সাবদারপুর এলাকাবাসী আশপাশে যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গার কথা বলছি। তো ট্রেনে যেতে গেলেও দেখা যায় পেয়ারা বাগানটা একদম ফাঁকা পড়ে আছে। মোটামুটি এটাই ঘটনা। অনেকে ওখানে ওই জমিকে ভুতুড়ে জমি বলছে, যারা আশপাশে আছে তারা ওখানে খেলাধুলাও করতে যায় না, ওরা হয়ে পড়ে আছে। তো এই সঠিক কারণ এখনো জানা যায়নি কি কারণে এটা হচ্ছে।
তবে এটাই ছিল ঘটনা। ঘটনাটি শোনার জন্য ভূত এফএমের সকল শ্রোতাদের ধন্যবাদ ভূত এফএম। যে ভূতের আমাদের সাথে আছে নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কোথা থেকে এসেছেন আরো একবার প্লিজ কাইন্ডলি সবাইকে বলবেন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ইয়াসিন মাহমুদ সম্রাট, আমি এসেছি পুরান ঢাকা কলতাবাজার থেকে। চলে যাই ঘটনায়। তো এই ঘটনাটাও একটা বাড়ি কেন্দ্রিক পুরান ঢাকার। তো শুরু করছে একটা বিয়ের অনুষ্ঠান থেকে। একটা ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল আমাদের। তো আমাদের হলুদ গুলো না আমরা প্রায় ম্যাক্সিমাম বাসার ছাদে করে থাকি। তো বাসার ছাদের 5 তলা 6 তলা ছিল আন্ডার কনস্ট্রাকশন। তো 6 তলার মধ্যেই আপনার প্যান্ডেল করে অনুষ্ঠান আয়োজন করা হয়। তো অনুষ্ঠানে বাইরে থেকে আমাদের কিছু গেস্ট এসেছিল। আপুরা 3-4টা আপু ছিল, আপুরা শাড়ি টাড়ি পরা। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই সবার মতো নিচে নেমে যাচ্ছে। কিছু ছোট ভাইরা 5 তলাতে বসে আড্ডা দিচ্ছিল 4টার দিয়ে। হঠাৎ করে ওরা লক্ষ্য করলো যে 5 তলা সিঁড়ি করা ক্রস করে 6 তলায় 1-2জন উঠে যাচ্ছে। পুরা চেহারা দেখেনি, জাস্ট শাড়ির পিছনের সাইডে যে পাড়টা থাকে বাতাসে উড়লে যতটুকু দেখা যায় ততটুকু দেখেছে। তো ছোট ভাইদের মধ্যে একজন বললো দাঁড়া আমি একটু কথা বলে আসি ওনাদের সাথে। তো যেই বলা ওই যাওয়া দৌড়ে গেছে। যাওয়ার পরে আর বাকি যে 3-4 জন ছিল চেয়ারে বসা, ওরা খালি একটা সাউন্ড পেলো চিৎকারের সাউন্ড। একজন চিৎকার করে পড়ে গেছে। ওর কাছে গেল, ধরাধরি করে পানি টানি ছিটায়। যখন ওর জ্ঞান ফিরলো তখন বলে কি হয়েছে, তুমি এরকম যে চিৎকার দিলে কেন? বাকি 3-4 জন দেখেছে যে শাড়ির পাটটা যে উপরে উঠছে কেউ। তো ছাদে তো ওরা দৌড়া যায়, কারোর পাই নেই। আর যখন দেখে যে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে তখনও বুঝছে ওটা প্যারানর্মাল। জিজ্ঞেস করার পরে ওই লোক বলতেছে যে আমি গেছি, যা বলতেছি আপনারা কে কে ছাদে উঠেছেন, কয়জন? তো যখন এতটুকু বলছে, যিনি ছিল উনি ওইভাবে ঘুরেছিল, কিন্তু পুরা মাথাটা একটা মানুষের ঘাড় যদি পুরোটা ঘুরে যায়, রোটেট করা যেরকম লাগে, হঠাৎ করে খালি রোটেট করে ওনার দিকে তাকাইছে। এতটুকু দেখার পর লোকটা সহ্য করতে পারেনি, ওইখানেই উনি ফেইন্ট হয়ে যায়। তো এই বাসায় এরকম আরো অনেক কাহিনী আছে। ওই বাসায় অনেকে বলে পুড়িয়েছে। ওই বাসারই আরেকটা ফ্লোরের আমাদের আরেকটা ভাই থাকতো, ভাইটার নাম সঙ্গত কারণে বলতে পারছি না, ও ঘুমায় আছে। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড স্বপ্নে দেখলো যে কে জানি ওর বয়ফ্রেন্ড কে জবাই দিতেছে। এন্ড ইট ওয়াজ সো রিয়েল, মানে এমন মনে হচ্ছিল না যে স্বপ্ন দেখছে। মেয়েটা হুড়মুড় করে কান্না করে বাসায় গেল। বাসায় যে ছেলের গেট নক করতেছে, অনেকক্ষণ ধরে নক করছে, গেট খুলে না, মেয়ে আরো ভয় পেয়ে গেল। যার পর ফ্রেন্ডস দের কল করলো যে দেখো তোমাদের ফ্রেন্ড তো এরকম দেখি আমি স্বপ্নে, গেট খুলতেছে না। তোর ফ্রেন্ডরা সামহাও আসার পরে কোনো মতো দরজা খোলার পরে ওই ছেলে যখন ঘুম থেকে উঠে যাই নিয়ে স্বপ্ন দেখছে, ওই ছেলে ঘুম থেকে উঠে কারো কিছু না বলে হুড়মুড়ে কান্না শুরু। অনেকক্ষণ কান্না করার পর কি হয়েছে জিজ্ঞেস করার পর বলে আমি স্বপ্ন দেখলাম যে আমারে একটা হুজুরের মতো লোক চাপ দাঁড়িয়ালা মাথা টুপি পরে আমার জবাই দিতেছে। তো এটা কিভাবে কোইন্সিডেন্ট কিভাবে মিললো? গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখে বাসায় আসলো, ওই ছেলে ওই স্বপ্ন দেখে উঠে কান্না করতেছে। তো সবাই নোটিস করলো ওই ছেলেটার গলায় পাতলা একটা দাগ, মানে কেউ যদি ধারালো কোনো কিছু আমাদের গলায় রেখে চাপায় দেয়, যতটুকু কাটবে ততটুকুই। তো ওই বাসার আরেকটা ঘটনা আছে ওই ছেলেরই। তো ওই ছেলে গার্লফ্রেন্ডের সাথে কি প্রবলেম নাকি ছাদে উঠেছে, সুইসাইড করবে, মারাই যাবে, এই করবে না। তার ফ্রেন্ডের ফোন দিয়ে বলতেছে এরকম আমি থাকবো না, সুইসাইড করবো। তো ওই ফ্রেন্ডটা দৌড়ে গেছে। আসার পর ওই ফ্রেন্ডটা দেখা বলে কি রে তুই না, মানে খুবই নর্মাল ছিল, ফোনে যেরকম ছিল সামনে এরকম ছিলই না। তো বলে কি হয়েছে? তখন বলতেছে যে একটা আপু আমার হাত ধরে আমারে নিয়ে ছাদে টাঙ্কির সামনে চলে গেছে, তারপর আমার কিছু মনে নেই। আপুর আমি এখনো খুঁজতেছি আপু কই গেল। ওই ঠিক রেড শাড়ি পরা আপুটা। ওই বাসা অনেকেই দেখেছে, ওই বাসা টাঙ্কির উপরে একজন বসে থাকে, পা ঝুলায় মাঝে মাঝে উকি দেয়। তো মুরব্বীরা বলে ওই বাসার ছাদে পড়ি আছে, কারো ক্ষতি করার জন্য ওই বাসায় আছে না ওদের বাসার মানুষের উপকার করার জন্য, এটা এখনো মিস্ট্রি। এই ছিল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং কষ্ট করে আসার জন্য, এবং আপনার দুটো ঘটনা আমরা শুনলাম। তো যাই হোক, আমরা এখন চলে যাব আরো একটা অডিও ক্লিপে এবং ফিরে আসবো সেই অডিও ক্লিপটার পরে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তির FM এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আলী হাসান রুবেল, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার গছিহাটা গ্রামে, আর বর্তমানে আমি ইরাকের কুর্দিস্তানে থাকি। যাই হোক, আমি আমার ঘটনায় যাই। ঘটনাটা ছিল আপনার 2004 সালের বন্যা চলাকালীন সময়ে, আর ঘটনাটা ঘটে আপনার কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায়। তো নিকলি উপজেলায় এমন কিছু গ্রাম ছিল যে গ্রামগুলোতে আপনার বন্যা চলাকালীন সময়ে কেউ যদি মারা যেত তো লাশগুলা দাফন করার মতো ব্যবস্থা ছিল না। তো এই সময় কেউ যদি মারা যেত তাহলে নৌকায় ভাসিয়ে দেওয়া হতো, আর পাশের এই লাশের পাশে একটা কাগজে লেগে দেওয়া হতো যাতে লাশটাকে কাফনের ব্যবস্থা করা হয়। তো একদিন এমনই একটা লাশ আসে আপনার মহরকোনা নামের একটা গ্রামে। তো ওই গ্রামের সবাই লাশটাকে নৌকা থেকে তুলে এনে দেখে যে কাগজ এরকম লেখা যাতে লাশটাকে জানাজা পড়ে দাফন করানো হয়। সবাই লাশটাকে জানাজা পড়ে গোসল টোসল করে জানাজা পড়ে তারপর লাশটাকে দাফন করে। দাফন করানোর পর যে কবরে দাফন করা হয় ওই কবরে আপনার একজন লোক পাহারা দায়িত্বে থাকতো, উনি লাশ গোসল
করাতো আর কবরস্থান পাহারা দিতে থাকতো। আর ওনার থাকার ঘরটা ছিল আপনার কবরস্থানের পাশেই, এক সাইডে ছিল। তো উনি যেদিন লাশটাকে আপনার দাফন করে ওই দিন রাত আনুমানিক 12টা বা 1টার দিকে উনি দেখতে পায় যে নতুন যে কবরটার মধ্যে লাশটাকে দাফন করা হয়েছে ওই কবরের পাশে সাদা কাফনে মোড়ানো একটা কিছু পড়ে আছে। প্রায় তখন রাত 1টার মতো বাজে। উনি কি করে লাইট দিয়ে দেখে, দূর থেকে দেখে কবরস্থানের ভিতরে গিয়ে দেখতে যায় যে জিনিসটা কি। তো উনি কবরস্থানের পাশে গিয়ে দেখে যে আজকে যেই সন্ধ্যাবেলা যে লাশটাকে দাফন করা হয়েছে সেম লাশটা কবরস্থানের এক সাইডে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার কবরস্থানের কোনো মাটি খোঁড়া হয়নি। যদি কেউ লাশটাকে চুরি করে বা লাশটা আপনার কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো কবরস্থানের আপনার কবরের যেই উপরের মাটিগুলা ওইগুলা সরানো থাকবে, কিন্তু এমন কিছুই ছিল না। এটা দেখে উনি অনেক আশ্চর্য হয়। হওয়ার পর আপনার পাশে যে মসজিদ ছিল এই মসজিদে যায়, মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব, এলাকার মানুষ আসে, সবাই এসে দেখে এই ঘটনা দেখার পর আপনার সবাই তো অনেক আশ্চর্য হয়ে যায়। ইমাম সাহেব বলে ঠিক আছে কবরটা খোঁড়ো। তারপর উনি কবরটা আবার খোঁড়ার পর দেখে যে কবরের ভিতরে কোনো লাশ নেই। তারপর ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে লাশটাকে আবার দাফন এই কবরের দিয়ে মাটি দাও। তো আবার কবর দেওয়া হয় লাশটাকে। দেওয়ার পর আপনার ওই দিন সবাই চলে যায়, এই দিন আর কোনো কিছু হয় না। পরের দিন রাতে এই যে লোকটা কবরস্থান পাহারা দিতে থাকতো উনি আপনার স্বপ্নে দেখতে পায় যে 2জন জুব্বা পরা লোক এসে কবরস্থান থেকে লাশটাকে উঠিয়ে মাটি এই কবরস্থানের এক সাইডে রেখে চলে যায়। তো উনি স্বপ্ন দেখে আর ওনাকে বলে যে এই লাশটাকে যেন এই কবরে দাফন না করা হয়, কারণ এখানে আগে থেকে একটা কবর ছিল। এই কবরটা ছিল আপনার একজন খুব পরহেজগার একজন মানুষের। আর যে লাশটাকে এই কবরের উপরে মাটি কবর দেওয়া হয়েছে ওই লাশটা ছিল আপনার একটা আত্মহত্যা করা লাশ, যেটা কিনা এই এলাকার কেউ জানতো না। তো এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায় সাথে সাথে। তখন প্রায় শেষ রাতের দিকে ওনার ঘুম ভাঙার পর উনি গিয়ে আবার লাইট দিয়ে দেখে যে না সেম অবস্থা, আগের মতো অবস্থা, এক সাইডে লাশ পড়ে আছে। তারপর উনি কি করে যে ভয়ে আর কাছে যায় না। তো ফজরের আজান পড়ার পর আপনার উনি হুজুরের কাছে যায়, হুজুরে ডেকে আনে, এলাকার মানুষের ডেকে আনার পর সবকিছু খুলে বলে যে আমি তো রাতে এরকম স্বপ্ন দেখছি আর স্বপ্নে আমার এরকম কথা বলছে। তো সবাই তো শুনে খুব আশ্চর্য হয়ে যায় আর সবাই বলে ঠিক আছে। হুজুরকে বলে হুজুর এটা কি করা যায়, আপনি একটা সলিউশন বের করে দেন। তারপর হুজুর বলে যে ঠিক আছে এটা আবার নতুন কবর খুঁড়ে এটাকে দাফন করা হোক, কিন্তু এই কবরের উপরে যেন আর দাফন না করা হয়। তারপর হুজুরের কথা মতো আবার নতুন জায়গায় কবর করা হয়, করে ওই দিন আবার নতুন করে এটাকে কবর দেওয়া হয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। আমরা আরেকটা অডিও ক্লিপ শুনে আসতে পারি এবং আমাদের কাছে আরো একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপটা আমরা এখন শুনে আসবো। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি তন্নি, আমি সিলেটের একটা প্রাইভেট মেডিকেলে পড়ি, 4th ইয়ারের। তো ঘটনাটা ছিল হচ্ছে গিয়ে যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন ঘটনা ছিল এরকম যে আমি স্যারের কাছে পড়ছিলাম বাসায়, এন্ড আমার বাসায় সবাই চলে গেছিল একটা বিয়েতে এক্সেপ্ট আমি। আর আমার বাসায় একটা মেড ছিল, মেডটা রান্না করতেছিল রান্নাঘরে। এন্ড আমাদের বাসাটা অনেক লম্বা, মানে অনেক লম্বা টাইপের বাসা, অনেক পুরানো দিনের বাসা। সো একটু অনেক লম্বা বারান্দা নিয়ে বা আসাম প্যাটার্নের যে বাসাগুলো থাকে ওই রকম। তো স্যারের কাছে পড়া শেষ, আমি যখন রুমে ব্যাক করি তখনও আমার বাসায় কোনো মেম্বারই আসেনি, শুধু আমি ছিলাম আর ওই মেয়েটা ছিল বাসায়। তো আমি আমাদের রুমে আমার বই খাতাগুলো টেবিলে রাখি, তখন দেখি যে আমারই মতো, একদমই আমার মতো দেখতে একটা মেয়ে, মানে আমারই আরেকটা ড্রেস পরে সে মানে বিছানার মধ্যে বসে আছে একটা কর্নারে। এন্ড আমি যখন তাকাইছি তখন সে আমার দিকে তাকাইছে এন্ড শি জাস্ট স্মাইলড। এন্ড আমি মনে করছিলাম এটা মনের ভুল হয়তো বা যাই হোক না কেন, আমি মানে খুব অবাক হয়ে গেছিলাম দেখে, বা আমি কিছু বলতেছিলাম না। তো আমি প্রচন্ড অপ্রস্তুত ছিলাম ওই মোমেন্টটায়। জাস্ট আমি বইটা রেখে আমি একটা দৌড় দিয়ে আমি জাস্ট মেয়েটার কাছে চলে যাই। তারপর আমি এই ধরনের কোনো কিছু ফেস করি নেই কয়েক বছর পর দুর্গাপুজোর টাইমে, লাইক 2018-এর ঘটনা, সেপ্টেম্বরে। তো সবাই যার বাসায় চলে যায়, নিচের তলায় জাস্ট আমি, আমার পাশের রুমে একজন আর তার পাশের রুমে একজন, মানে তিনজন মনে হয় আমরা ছিলাম, কিন্তু সেপারেট রুমে। আমি আমার রুমে একাই ছিলাম। তো একদিন রাত্রে আমি পড়ছিলাম, পড়ার পর 2টা থেকে 3টার মধ্যে আমি ঘুমিয়ে যাই। তো ঠিক ফজরের আজানের ঠিক কিছুক্ষণ আগে আমি হঠাৎ করে ঘুম ভেঙে ওঠার পর আমি দেখি যে আমার
যে মানে আমার রুমের ফ্যান থেকে আমার লাশ আমার সামনে ঝুলছে। সেটা মানে আমার লাশ আমার সামনে ঝুলছে, মানে আমি কি বলবো, আমি কি করবো আমি জানি না ওই মোমেন্টে। তো মানে আমারই একটা ওড়না দিয়ে পেঁচানো গলায় আমার লাশ আমার সামনে ঝুলছে। দ্য থিং ইজ দ্যাট আমি মানে আমার কাছে আমি যত মন্ত্র জানি আমি সব মন্ত্র একটা একটা করে মানে জাস্ট বলা শুরু করি। এন্ড মানে ঠিক যখন মানে আমি আমার মন্ত্রগুলা মানে শেষ করি, মানে 108 বার আমার জব হয়ে যায়, ঠিক তখন আজানটা যায়। এন্ড ওই আস্তে আস্তে মন্ত্র করা শুরু করার সাথে সাথে ওই জিনিসটা একটু 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 করে মিলানো শুরু করে, এবং যখন আজানটা স্টার্ট হয় তখন টোটালি জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। ওই জিনিসটা আমি আর দেখি নাই। আমার গলায় কিছু তাবিজ থাকে এন্ড কিছু স্টোন থাকে যেগুলো হচ্ছে গিয়ে হরোস্কোপের জন্য দেওয়া হয়েছে। ওইগুলা আমি পড়ি সবসময়। ওই দিন আমি কোনো একটা রিজনে খুলে রাখছিলাম, খুলে আমি ঘুমায় গেছিলাম এন্ড ওঠার পর আমি এই জিনিসগুলা দেখি। তো যাই হোক, আমি তাবিজ গুলা বা ওইগুলা আর কখনোই খুলি নাই। সো আমি আর এই পর্যন্ত এগুলো কখনো কিছু ফেস করি নাই। আর আমি যেহেতু মেডিকেলে পড়ি, এখানে অ্যাকচুয়ালি সবাই মানে আমরা এইসব ব্যাপারে কখনোই বিশ্বাস করি না, বা উই স্লিপ উইথ বোনস এন্ড এভরিথিং, লাইক আমরা স্কেলেটলস নিয়ে ঘুমাই বা ব্লা ব্লা ব্লা। মানে আমি যা যা দেখছি, আমি যারা এক্সপিরিয়েন্স করছি সম্পূর্ণ একটা সত্য ঘটনা। আর আমি অ্যাকচুয়ালি এরপরে আমি সাইকিয়াট্রিস্টও দেখাইছিলাম আমাদের কলেজে, যে ইফ ইটস সামথিং এলস, এন্ড উনি অ্যাকচুয়ালি আমার কোন ধরনের কোনো ব্যাখ্যা দিতে পারেননি। কারণ সাইকোলজিক্যাল ব্যাখ্যা একটাই হইতে পারে যে হয়তো আমি একা ছিলাম, কোনো কারণে ভয় পাইছিলাম, বা কোন একটা হরর মুভি দেখছি, বা এর জন্য কিছু একটা বসছে আমার মাথায়। বাট আমি কখনোই হরর মুভি দেখি না বা এই ধরনের কোনো কিছু চিন্তা করি না। তো যাই হোক, এখানে আমি আমার ঘটনা শেষ করছি।